পড়ে শোনাচ্ছি এডওয়ার্ড ডব্লিউ সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম। বইটির আজ ৩য় অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম বর্তমান প্রাচ্যতত্ত্ব। বিশ্বজয়, যা প্রধানত বোঝায় আমাদের চেয়ে ভিন্ন গাত্রবর্ণের অথবা একটু চ্যাপ্টা নাকের মানুষদের নিকট থেকে তা ছিনিয়ে নেয়া, যথেষ্ট মনোযোগ দিয়ে দেখলে ভালো কিছু বলে মনে হয় না। এর সাথে জড়িয়ে আছে একটা ভাবাদর্শ মাত্র, পেছনের সক্রিয় একটা ভাবাদর্শ, আবেগী ভান নয়। ভাবাদর্শ এবং ভাবাদর্শে একটি আত্মস্বার্থহীন বিশ্বাস যে তুমি কিছু একটা প্রতিষ্ঠা করতে পারো, তার সম্মানে মাথা নত করতে পারো এবং উৎসর্গ করতে পারো কোনো আত্মত্যাগ। কথাগুলো বলেছেন জোসেফ কনরাড তার হার্ট অফ ডার্কনেসে। এবার শুরু হচ্ছে ৩য় অধ্যায়ের প্রথম অংশ, যার শিরোনাম প্রচ্ছন্ন ও প্রকাশ্য প্রাচ্যতত্ত্ব। প্রথম অধ্যায়ে আমি নিকট প্রাচ্য, ইসলাম ও আরবদের ব্যাপারে ব্রিটিশ ও ফরাসি অভিজ্ঞতার সযত্ন লালিত ধরন হিসেবে প্রাচ্যতত্ত্ব পরিভাষাটির নির্দেশিত চিন্তা ও তৎপরতার ব্যাপ্তি প্রদর্শনের চেষ্টা করেছি। ওইসব অভিজ্ঞতায় উপলব্ধি করেছি প্রাচ্য ও পাশ্চাত্যের একটি ঘনিষ্ঠ, সম্ভবত সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এই অভিজ্ঞতা প্রাচ্যের সাথে পশ্চিম বা ইউরোপের আরও অনেক বিস্তৃত সম্পর্কের একটি অংশ। তবে প্রাচ্যতত্ত্বকে যা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে মনে হয় তা হল প্রাচ্যের কারবারই পশ্চিমাদের মনে প্রাচ্যের সাথে একটি অবিরাম সংঘাতের বোধ। পূর্ব পশ্চিম সীমানার ধারণা, বিভিন্ন মাত্রার প্রদর্শিত হীনতা ও শক্তি, সম্পাদিত রচনাদির আওতা, প্রাচ্যের ওপর আরোপ করা স্বভাবগত বৈশিষ্ট্যসমূহের ধরন, এই সকল কিছুই প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে ইচ্ছাকৃত কাল্পনিক ও ভৌগোলিক বিভাজন এবং বহু শতাব্দী ধরে তা মেনে চলার সাক্ষ্য। দ্বিতীয় অধ্যায়ে আমার দৃষ্টি যথেষ্ট সরু হয়ে পড়ে। যাকে বলছি আধুনিক প্রাচ্যতত্ত্ব, তার আদি পর্যায়ে আগ্রহী ছিলাম আমি। এর শুরু অষ্টাদশ শতকের শেষ ও ১৯ শতকের প্রারম্ভিক বছরগুলোয়। আমার বর্তমান অধ্যয়নকে আধুনিক পশ্চিমে প্রাচ্যচর্চা বিকাশের ধারা বিবরণী করে তোলার ইচ্ছা ছিল না বলে আমি ১৮৭০ বা ১৮৮০ সাল পর্যন্ত বুদ্ধিবৃত্তি, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের পটভূমিতে প্রাচ্যতত্ত্বের উত্থান, বিকাশ ও এ সম্পর্কিত প্রতিষ্ঠানসমূহ বর্ণনা করেছি। যদিও ওখানে মোটামুটি বিচিত্রগামী পণ্ডিত ও সৃষ্টিশীল লেখকগণ আমার আগ্রহের অন্তর্ভুক্ত হন, তবু কোনো অবস্থাতেই দাবি করা যায় না যে এ ক্ষেত্রটির গঠন, অন্যান্য জ্ঞানক্ষেত্রের সাথে এর সম্পর্ক এবং এর সবচেয়ে প্রভাবশালী কয়েকজন লেখকের কিছু রচনার সংক্ষিপ্ত বর্ণনা ছাড়া আমি আর কিছু করেছি। আমার প্রধান প্রায়োগিক অনুমান ছিল এবং এখনও আছে যে সমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য ও অন্যান্য জাগতিক পরিস্থিতি এবং স্কুল, লাইব্রেরি ও সরকার প্রভৃতির ভারসাম্যদায়ক প্রভাব জ্ঞানক্ষেত্র, তেমনি সবচেয়ে উৎকেন্দ্রিক লেখকের সৃষ্টির ওপরও নিয়ত চাপ সৃষ্টি করে এবং তার ওপর ক্রিয়াও করে। পণ্ডিতি ও সৃজনশীল উভয় ধরনের লেখাই কখনো মুক্ত নয় এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট কল্পনা, অনুমান ও ইচ্ছার দ্বারা সীমাবদ্ধ এবং সবশেষে প্রাচ্যতত্ত্বের মতো বিজ্ঞান যেমন উন্নতি সাধন করে বলে আমরা ভাবি, বাস্তবে তা অতটা সত্যি নয়। সংক্ষেপে, এখানে আমার গবেষণা প্রাচ্যতত্ত্বকে সুসংগত বিষয়বস্তুতে রূপান্তরকারী সুকৌশলী সংগঠন বর্ণনার চেষ্টা করেছে। এমনকি পশ্চিমে একটি ধারণা, কল্পনা ও চিত্রকল্প হিসেবে প্রাচ্য শব্দটির আকর্ষণীয় সাংস্কৃতিক অনুরণন মেনে নিয়েই। আমি উপলব্ধি করি এরকম আন্দাজে বিতর্ক রয়ে গেছে। আমরা অনেকেই সাধারণভাবে চিন্তা করি শিক্ষা ও পাণ্ডিত্য সামনের দিকে অগ্রসরমান। অনুভব করি সময়ের প্রবাহে নতুন তথ্য আহরিত হয়, পদ্ধতিগুলো পরিশোধিত হয়, পূর্ববর্তী প্রজন্মের কাজের ওপর উন্নয়ন সাধন করে নতুন প্রজন্ম। এছাড়া আমরা সৃষ্টিশীলতার সম্পর্কে এমন একটি অতি কথা বিশ্বাস করি যে তীক্ষ্ণদী শিল্পী, প্রকৃত প্রতিভাবান বা একজন শক্তিশালী মেধাবী স্রষ্টা
পৃথিবীর নিকট একটি নতুন কীর্তি তুলে ধরার জন্য তার সময় ও অবস্থানের বন্দিত্ব থেকে বেরিয়ে যেতে পারে। এ ধরনের বক্তব্যে যে কিছু সত্যতা আছে তা অস্বীকার করা অযৌক্তিক। এ সত্ত্বেও মহৎ ও খাঁটি মনের সংস্কৃতিতে সৃষ্টির সম্ভাবনা অফুরন্ত নয়। যেমন এও সত্যি যে প্রকৃত মেধাবী স্রষ্টা তার গৃহীত বিষয়টির সঞ্চয় এবং এতে পূর্ববর্তীদের সম্পাদিত কাজকর্মের প্রতি সবসময়ই যথেষ্ট শ্রদ্ধাশীল। অগ্রবর্তীদের কাজ, পণ্ডিতি জ্ঞানক্ষেত্রতে প্রাতিষ্ঠানিক জীবন, বিশেষজ্ঞ উদ্যমের যৌথ মনোভাব, এসবে আছে ব্যক্তি পণ্ডিতের সৃষ্টির প্রভাব হ্রাস করার প্রবণতা। আর্থসামাজিক পরিস্থিতির কথা না হয় বাদই দিলাম, প্রাচ্যতত্ত্বের মতো বিষয় রয়েছে যৌথ ও একক কেন্দ্রীয় পরিচিতি, এমন এক পরিচিতি যা প্রথাগত শিক্ষা অর্থাৎ ধ্রুপদ, বাইবেল, ভাষা শিক্ষা, জনপ্রতিষ্ঠান অর্থাৎ সরকার, বাণিজ্য কোম্পানি, ভৌগোলিক সোসাইটি, বিশ্ববিদ্যালয়সমূহ এবং শ্রেণীগতভাবে সীমাচিহ্নিত রচনা অর্থাৎ ভ্রমণ কাহিনী, আবিষ্কার কাহিনী, কল্পকথা, অদ্ভুত ধরনের বর্ণনামূলক রচনা ইত্যাদি প্রভৃতির সাথে তার সম্পর্ক বিশেষভাবে শক্তিশালী। প্রাচ্যতত্ত্বের জন্য এর ফলাফল হল নির্দিষ্ট ছাঁচের জিনিস, নির্দিষ্ট কয়েক ছাঁচের বক্তব্য, কয়েক ধরনের কাজ প্রাচ্যতাত্ত্বিকের বেলায় যথার্থ মনে হয়। তিনি তার গবেষণা ও রচনা দাঁড় করিয়েছেন এসবের ওপর। পরে এগুলো নতুন লেখক গবেষকদের ওপর শক্ত হয়ে চেপে বসেছে। এদিক দিয়ে প্রাচ্যতত্ত্বকে প্রাচ্যের জন্য উপযোগী বলে মনে হয় এমন কিছু অনুজ্ঞা, পরিপ্রেক্ষিত ও ভাবাদর্শিক পক্ষপাতিত্ব দ্বারা শাসিত রচনা দৃষ্টি ও অধ্যয়নের একটি রীতি বলে মনে করা যেতে পারে। প্রাচ্য অধীত, গবেষিত, শাসিত ও উচ্চারিত হয়েছে অসংলগ্ন কিছু উপায়ে। প্রাচ্যতত্ত্বে যে প্রাচ্যের দেখা মেলে তা হল পশ্চিমা জ্ঞানচর্চা, পশ্চিমা চৈতন্য এবং পরে পশ্চিমা সাম্রাজ্যে প্রাচ্যকে টেনে আনা একরাশ শক্তির দ্বারা শাসিত নির্দিষ্ট উপস্থাপন পদ্ধতি। প্রাচ্যতত্ত্বের এ সংজ্ঞা যদি খুব বেশি রাজনৈতিক হয়ে থাকে তাহলে তা এজন্যে যে আমি মনে করি প্রাচ্যতত্ত্ব নির্দিষ্ট কিছু রাজনৈতিক শক্তি ও তৎপরতার সৃষ্টি। প্রাচ্যতত্ত্ব ভাষ্য বিশ্লেষণের একটি মতধারা, ঘটনাক্রমে যার বিষয়বস্তু হল প্রাচ্য, তার সভ্যতা, জনগোষ্ঠী ও অঞ্চলসমূহ। এর উদ্দেশ্যমুখী আবিষ্কার হল মূল রচনাসমূহের সম্পাদক, অনুবাদক, ব্যাকরণ লেখক, অভিধান রচয়িতা, লুপ্তপ্রায় গীতিকাব্যের পুনর্গঠনকারী, ইতিবাচক প্রামাণ্য জ্ঞানচর্চার সূচনাকারী অসংখ্য নিবেদিত পণ্ডিতদের রচনারাজি। সেই সব রচনা এখন এবং সর্বদাই এই বাস্তবতার শর্তাধীন যে এগুলোর অন্তস্থ সত্য ভাষায় প্রকাশিত অন্যান্য সত্যের মতোই ভাষাতেই প্রকাশরূপ পেয়েছে। অন্যদিকে ভাষার সত্য আসলে কি সে বিষয়ে নিটশের বক্তব্য এরকম: রূপক, লক্ষণালঙ্কার ও আরোপণের চলমান বাহিনী, সংক্ষেপে মানবীয় সম্পর্কের যোগফল যা কাব্যিক ও বাগ্মিতায় বৃদ্ধি পেয়েছে, স্থান বদল করেছে ও সুসজ্জিত হয়েছে এবং দীর্ঘ ব্যবহারের পর কোনো জনগোষ্ঠীর জন্য দৃঢ় প্রতিষ্ঠিত, নিয়মসিদ্ধ ও বাধ্যতামূলক বলে প্রতিষ্ঠা পেয়েছে। সত্য হলো বিভ্রম, যার সম্পর্কে কেউ হয়তো ভুলে গেছে যে সত্য আসলে তাই। নিটশের মতামত আমাদের কাছে অত্যন্ত নৈরাজ্যবাদী বলে মনে হতে পারে, কিন্তু তা অন্তত এই বাস্তবের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে যে পশ্চিমের চৈতন্যে প্রাচ্যতত্ত্ব প্রথমে ছিল একটি শব্দ বা পরিভাষা মাত্র, পরবর্তীতে তা একরাশ অর্থ, সম্পর্ক ও ভাবার্থ গ্রহণ করে এবং এগুলো প্রকৃত প্রাচ্যকে নির্দেশ করে না, বরং ইঙ্গিত করে শব্দটির চারপাশের অধ্যয়ন ক্ষেত্রটির প্রতি। অতএব প্রাচ্যতত্ত্ব পশ্চিমের সর্বদা অস্তিত্ববান কোনো ইতিবাচক মতবাদ নয় কেবল, এটি প্রভাবশালী প্রাতিষ্ঠানিক ঐতিহ্য। যখন কেউ প্রাচ্যতাত্ত্বিক নামে পরিচিত প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞকে নির্দেশ করেন, তেমনি এটি পর্যটক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকার, সামরিক অভিযান, উপন্যাস ও অজানার পথে অভিযানের বর্ণনামূলক রচনার পাঠক, প্রকৃতির ইতিহাসবিদ ও তীর্থযাত্রী, যাদের নিকট প্রাচ্য বিশেষ এক ধরনের মানুষ, স্থান ও সভ্যতা সম্পর্কে নির্দিষ্ট ধরনের জ্ঞান, তাদের দ্বারা সংজ্ঞায়িত একটি জ্ঞানক্ষেত্র।
প্রাচ্য প্রসঙ্গে বাকবিধির ব্যবহার প্রচুর। এসব বাকবিধি ইউরোপীয় ডিসকোর্সে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত। বাকবিধির তলে তলে আছে প্রাচ্য বিষয়ে মতবাদের একটি স্তর। এই মতবাদ চলতি রীতি হিসেবে বহু ইউরোপীয় অভিজ্ঞতা থেকে সৃষ্ট। এ সকল ইউরোপীয় অভিজ্ঞতা আবার প্রাচ্যের অনিবার্য কিছু বৈশিষ্ট্য, যেমন প্রাচ্যজনের চরিত্র, প্রাচ্যের স্বজনপ্রীতি, প্রাচ্যের ইন্দ্রিয় পরায়ণতা প্রভৃতিতে এসে একত্রে মিলেছে। আমি মনে করি সাক্ষ্য প্রমাণে না গিয়েও বলা যায় 19 শতকের যে কোনো ইউরোপীয়র বেলায় প্রাচ্যতত্ত্ব ছিল সেই সত্যের এক পদ্ধতি, নিৎসে যে অর্থে সত্যের উল্লেখ করেন। সুতরাং একথা সত্যি যে প্রতিটি ইউরোপীয় প্রাচ্য সম্পর্কে যা বলত তার মধ্যেই প্রকাশ পেত তার বর্ণবাদী, সাম্রাজ্যবাদী এবং সম্পূর্ণত জাত্যাভিমানী চৈতন্য। তাছাড়া যদি স্মরণ করি যে মানবীয় সমাজ, বিশেষত অগ্রসর সংস্কৃতি, অন্য অর্থাৎ আদারের সাথে আদান প্রদানের জন্যে ব্যক্তিকে সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও জাতিগত অহংকার ছাড়া কদাচিৎ অন্য কিছু দিতে পেরেছে, তাহলে ওই স্তর থেকে কিছু তাৎক্ষণিক কাটা অপসারিত করা যায়। অতএব পৃথিবীতে এশীয় ও ইউরোপ অঞ্চলের মধ্যে পার্থক্যের বোধ আরও তীব্র ও দৃঢ় করার জন্যে সক্রিয় সাংস্কৃতিক চাপ ও প্রাচ্যতত্ত্ব পরস্পরকে সহায়তা করে। আমার কথা হলো, প্রাচ্যতত্ত্ব প্রাচ্যকে ঘিরে পরিকল্পিত মৌলিক রাজনৈতিক মতবাদ, কারণ পশ্চিম প্রাচ্যের চেয়ে সবল, যা প্রাচ্যের দুর্বলতার সাথে তার পার্থক্যকে এড়িয়ে গেছে। আমি এ বক্তব্য ব্যক্ত করেছি প্রথম পরিচ্ছেদে। পরবর্তী পৃষ্ঠাসমূহের প্রায় সব কিছুই অংশত এর সমর্থক ও বলকারক হিসেবে উপস্থাপিত। পশ্চিমে প্রাচ্যতত্ত্ব নামের একটি বিষয়ের অস্তিত্ব এবং প্রাচ্যে তার সমান্তরালে কোনো বিষয় না থাকার ঘটনাই প্রাচ্য ও পাশ্চাত্যের তুলনামূলক শক্তির ইঙ্গিত। প্রাচ্যের উপর রচিত বিপুল সংখ্যক পৃষ্ঠার অস্তিত্ব আছে। ওগুলো অবশ্যই চিহ্নিত করে প্রাচ্যের সাথে মিথস্ক্রিয়ার পরিমাণ ও মাত্রা, যা প্রকৃতপক্ষে ভয়াবহ। পশ্চিমা শক্তির গুরুত্বপূর্ণ সূচক এই যে 18 শতকের শেষ দিকে পশ্চিমাদের পূবমুখী চলনের সংখ্যাগত অবস্থার সাথে প্রাচ্যজনের পশ্চিমমুখী গমনের তুলনার সুযোগও নেই। প্রাচ্যে পশ্চিমা সেনাবাহিনী, কূটনৈতিক দল, ব্যবসায়ী এবং বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিকদের অবিরাম প্রাচ্যমুখী অভিযানের কথা বাদ দিলেও 1800 থেকে 1900 সালের মধ্যে ইসলামী প্রাচ্য থেকে ইউরোপগামীর সংখ্যা বিপরীতগামীর তুলনায় অতি নগণ্য। তাছাড়া প্রাচ্যের লোকেরা পশ্চিমে গেছে শেখার জন্যে, অগ্রসর একটি সংস্কৃতির দিকে হা করে তাকিয়ে থাকার জন্যে। অন্যদিকে আমরা দেখেছি প্রাচ্যে পশ্চিমে পর্যটকদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। অধিকন্তু মোটামুটি 1800 থেকে 1950 সালের মধ্যে নিকট প্রাচ্য সম্পর্কে প্রায় 60,000 গ্রন্থ রচিত হয়েছে। এর সাথে তুলনার জন্যে পশ্চিম সম্পর্কে অল্প সংখ্যক গ্রন্থ প্রাচ্যে লেখা হয়নি। একটি সাংস্কৃতিক যন্ত্র হিসেবে প্রাচ্যতত্ত্ব কেবল আগ্রাসন, তৎপরতা, বিচার বিশ্লেষণ, সত্যের ইচ্ছা আর জ্ঞান মাত্র। প্রাচ্য অস্তিত্ববান পশ্চিমের জন্যে। অন্তত অসংখ্য প্রাচ্যতাত্ত্বিকের সেরকমই ধারণা। তারা যা নিয়ে কাজ করেন তার প্রতি তাদের মনোভাব পিতৃত্ব সুলভ কিংবা অকপটে এমন, যেন তারা উঁচু আসন থেকে দয়া করে নিচে নেমে এসেছেন। অবশ্য যদি তারা প্রাচীন নিদর্শনাদির ব্যবসায়ী বা বিশেষজ্ঞ না হন। আর তাহলে প্রাচ্য তাদের জন্য ছিল লাভ, শোক প্রকাশের যোগ্য আধুনিক প্রাচ্যের জন্যে নয়। তাছাড়া আছে প্রায় অসংখ্য এজেন্সি ও প্রতিষ্ঠান, প্রাচ্যে যার তুলনাও নেই। প্রাচ্য ও পাশ্চাত্যের এরকম ভারসাম্যহীনতা পরিবর্তনশীল ঐতিহাসিক বিন্যাসের কাজ। 8 থেকে 16 শতক পর্যন্ত রাজনৈতিক ও সামরিক বিকাশের স্বর্ণযুগে ইসলাম পূব ও পশ্চিম উভয় ক্ষেত্রেই আধিপত্য করেছে। এরপর ক্ষমতা কেন্দ্র পশ্চিমমুখী হয় এবং এখন 20 শতকের শেষে তা আবার ফিরে পূবে যাচ্ছে বলে মনে হয়। দ্বিতীয় অধ্যায়ে 19 শতকের প্রাচ্যতত্ত্বের আলোচনা শতাব্দীর বিশেষ একটি উত্তপ্ত সময়ে এসে থেমে গেছে, যখন প্রাচ্যতত্ত্বের ধীর, বিমূর্ত ও প্রদর্শনমূলক দিকগুলো পূবের উপনিবেশবাদের প্রয়োজনে নতুন এক জাগতিক কর্তব্য গ্রহণ করতে যাচ্ছে। এই প্রকল্প ও ক্ষণটিকেই আমি বর্ণনা করতে চাই। এটি আমাদেরকে 20 শতকে প্রাচ্যতত্ত্বের সংকট
এবং পূবে রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তির পুনরুজ্জীবনের পটভূমি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যোগাবে। বিভিন্ন উপলক্ষে আমি প্রাচ্য সম্পর্কিত শিক্ষা, বাগবিধি, বিশ্বাস ও ভাবাদর্শের ঐক্যবদ্ধ রূপ হিসেবে প্রাচ্যতত্ত্ব এবং বৃহত্তর অর্থে সংস্কৃতির ক্ষেত্রে অন্যান্য চিন্তাধারার সংযোগ সম্পর্কে ইঙ্গিত দিয়েছি। 19 শতকের প্রাচ্যতত্ত্বের একটি উল্লেখযোগ্য উন্নয়ন হল প্রাচ্য সম্পর্কে প্রয়োজনীয় ধারণাসমূহ, যেমন ইন্দ্রিয়পরায়ণতা, স্বৈরতন্ত্রের প্রবণতা, বিকৃত মানসিকতা, ভুলের অভ্যাস, এর পশ্চাৎপদতা প্রভৃতি পরিশোধিত করে একটি আলাদা প্রশ্নহীন ঐক্যের মধ্যে নিয়ে আসা। এর ফলে কোনো লেখক কর্তৃক প্রাচ্য শব্দটির ব্যবহার পাঠককে এমন দিক নির্দেশনা দেয় যাতে তিনি সহজেই প্রাচ্য সম্পর্কে নির্দিষ্ট একরাশ তথ্য চিহ্নিত করতে পারেন। এ সকল তথ্যকে নৈতিক প্রশ্নে নিরপেক্ষ এবং উদ্দেশ্যের বিচারে সঠিক বলে মনে হয় এটি জ্ঞানতাত্ত্বিকভাবে ঐতিহাসিক কালক্রম বা ভৌগোলিক অবস্থানে সমমর্যাদাবান এবং এ কারণে সবচেয়ে মৌলিক রূপে স্থিত প্রাচ্য বিষয়বস্তুকে কারো নতুন আবিষ্কারের মাধ্যমেও অস্বীকার করা যায় না, তেমনি কখনো তার সম্পূর্ণ পুনর্মূল্যায়নও সম্ভব হয়ে ওঠে না। তার বদলে 19 শতকের বিভিন্ন পণ্ডিত ও সৃষ্টিশীল লেখকগণ ওই জ্ঞানগুচ্ছকেই আরও স্পষ্ট, অনুপুঙ্খ, অনিবার্য এবং পাশ্চাত্য তত্ত্ব থেকে আরও স্বতন্ত্র করে ফেলেন। এ সত্ত্বেও প্রাচ্যতাত্ত্বিক ধারণাসমূহ সাধারণ দার্শনিক তত্ত্বের সাথে যুক্ত হতে পারে, যেমন মানবজাতির ইতিহাস ও সভ্যতা সম্পর্কে, এবং বিচ্ছুরিত করতে পারে বিশ্ব প্রকল্প, যে নামে দার্শনিকরা কখনো কখনো অভিহিত করেন একে। প্রাচ্য অধ্যয়ন ক্ষেত্রের পেশাজীবী লেখকরা তাদের ধারণাপুঞ্জ, পণ্ডিতি কাজ, তাদের স্ববিবেচিত সাম্প্রতিক পর্যবেক্ষণ, ভাষা ও পরিভাষার সাথে খাপ খাইয়ে নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠিত করার ব্যাপারে বিভিন্নভাবে উদ্বিগ্ন ছিলেন। ওই পরিভাষাগুচ্ছের সাংস্কৃতিক বৈধতা এসেছিল অন্যান্য বিজ্ঞান ও চিন্তা পদ্ধতি থেকে। আমি যে পার্থক্য সূচিত করছি সে পার্থক্য একদিকে প্রকৃত অচেতন এবং অবশ্যই স্পর্শ অযোগ্য। প্রকৃত অচেতন ইতিবাচকতা, যাকে আমি বলবো প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্ব এবং প্রাচ্য সমাজ, ভাষা, সাহিত্য, ইতিহাস, সমাজতত্ত্ব ইত্যাদি সম্পর্কে বিভিন্ন বিবৃত মতামতের সমন্বয়, যাকে বলবো প্রকাশ্য প্রাচ্যতত্ত্ব, এ দুইয়ের মধ্যে। প্রাচ্য সম্পর্কিত জ্ঞানে যা কিছু পরিবর্তন এসেছে তার প্রায় সবটাই প্রকাশ্য প্রাচ্যতত্ত্বে। প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্বের নামহীন অবস্থা, স্থায়িত্ব ও দীর্ঘজীবিতা কম বেশি স্থির। দ্বিতীয় অধ্যায় বিশ্লেষিত লেখকদের মধ্যে পারস্পরিক ভিন্নতা বিশেষভাবেই প্রকাশ্য। এ পার্থক্য রূপকল্প ও ব্যক্তিক রীতি স্বাতন্ত্র্যে মৌল বিষয়ে কদাচিৎ। তাদের প্রত্যেকেই প্রাচ্যের আলাদা অবস্থান, তার রমণীয় প্রবেশযোগ্যতা, তার কুঁড়ে ধরনের নমনীয়তা অক্ষুণ্ণ রেখেছেন। ঠিক এ কারণেই প্রাচ্য সম্পর্কিত সকল লেখক, রেনান থেকে মার্কস, ভাবাদর্শিক দিক থেকে বলছি, বা খুবই নীতিবাগীশ গবেষক লেইন ও সেসি, তাদের থেকে অত্যন্ত শক্তিশালী সৃষ্টিশীলেরাও ফ্লোবেয়ার ও নেরবাল প্রাচ্যকে দেখেছেন এমন একটি অঞ্চলরূপে যার প্রয়োজন পশ্চিমের মনোযোগ, পুনর্গঠন, এমনকি পুনর্মুক্তকরণ। প্রাচ্য টিকে থাকে বিজ্ঞান, শিল্পকলা ও বাণিজ্যে ইউরোপীয় অগ্রগতির মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন অবস্থানে। অতএব প্রাচ্যের উপর ভালো বা খারাপ যা কিছু মূল্যবোধই আরোপ করা হয়ে থাকুক না কেন, তা উঁচু মাত্রায় বিশেষায়িত কিছু পশ্চিমা স্বার্থের কাজ। 1870 সাল থেকে 20 শতকের প্রথমাংশ পর্যন্ত এই ছিল পরিস্থিতি। আমার বক্তব্য পরিষ্কার বোঝানোর জন্যে কিছু উদাহরণ তুলে ধরতে চাই। প্রাচ্যের পশ্চাৎপদতা, অধঃপতন ও পশ্চিমের তুলনায় হীনতার তত্ত্ব 19 শতকের শুরুতে খুব সহজেই জাতিগত বৈষম্যের জীববৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কিত ধারণার সাথে মিশে যেতে পারে। এর ফলে কুভিয়ের, গোবিনো ও রবার্ট নক্সের রচনার বর্ণবাদী শ্রেণীবিভাজন ইচ্ছুক সঙ্গী খুঁজে পায় প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্বে। এসব ধারণার সাথে যুক্ত হয় দ্বিতীয় পর্যায়ের ডারউইনিজম, যা মনে হয় জাতিসমূহের অনগ্রসরতা ও পশ্চাৎপদতা কিংবা আর্য ইউরোপীয় ও প্রাচ্য আফ্রিকান বিভাজনের বৈজ্ঞানিক বৈধতা প্রদানে আগ্রহী।
এভাবে সাম্রাজ্যবাদের গোটা ব্যাপারটি অগ্রসর ও পশ্চাৎপদ বা প্রজা, জাতি, সংস্কৃতি ও সমাজ সম্পর্কিত নিজস্ব ধরনের যুগ্ম বৈপরীত্য নিয়ে আসে, যা নিয়ে শেষ 19 শতকে বিতর্ক চলেছে সাম্রাজ্যবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধীদের মধ্যে। দৃষ্টান্তস্বরূপ জন ওয়েস্টলেকের চ্যাপ্টার অন দ্য প্রিন্সিপলস অফ ইন্টারন্যাশনাল ল 1894 সালে প্রকাশিত, এখানে যুক্তি দেখায় পৃথিবীর অসভ্য অন্যান্যদের প্রাচ্যতাত্ত্বিক অনুমানের মাল মশলা বহনকারী পরিভাষা, পৃথিবীর অসভ্য চিহ্নিত অঞ্চলসমূহ অগ্রসর শক্তিগুলোর দ্বারা সংযুক্ত বা দখল করে নেওয়া উচিত। তেমনি কার্ল পিটার, লিওপল্ড ডি সোসুর ও চার্লস টেম্পলের মতো লেখকদের চিন্তাভাবনাও শেষ 19 শতকীয় প্রাচ্যতত্ত্বের সর্বাধিক প্রচারিত অগ্রসরতা বা পশ্চাৎপদতার যুগ্ম বৈপরীত্যের ধারণার নিকট ঋণী। পশ্চাৎপদ, অধঃপতিত, অসভ্য ও গতিহীন আখ্যায়িত অন্যান্য জনগোষ্ঠীর সাথে প্রাচ্যজনদেরকে একই কাঠামোয় বিচার করা হয়। এই বিষয়টি জীববৈজ্ঞানিক নিমিত্তবাদ ও নৈতিক রাজনৈতিক সতর্কবাণী থেকে গঠিত। এভাবে প্রাচ্যতত্ত্ব পশ্চিমা সমাজের বিভিন্ন উপাদানের সাথে যুক্ত হয়। অপরাধী, উন্মাদ, নারী দরিদ্র উভয়েরই একটি সাধারণ পরিচয়ের কারণে, যাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায় বিলাপযোগ্য বেমানান বলে। প্রাচ্যজনদেরকে কদাচিৎ দেখা হয় বা তাদের দিকে কদাচিৎ তাকানো হয়। তাদেরকে দেখা হয় স্বচ্ছ বস্তুস্বরূপ এবং বিশ্লেষণ করা হয় তাও নাগরিক বা জনগোষ্ঠী রূপে নয়, বরং সমস্যা হিসেবে, যার সমাধান হওয়া দরকার বা যাকে আবদ্ধ করা দরকার বা প্রয়োজনে দখল করে নেওয়া দরকার। যেমন ঔপনিবেশিক শক্তি অকপট লালসার বশে দখল করে নেয় এদের ভূমি। লক্ষ্যযোগ্য ব্যাপার হল প্রাচ্যজন বা প্রাচ্যদেশীয় আখ্যার সাথে এরই মধ্যে জড়িত হয়ে পড়েছে ঘোষিত মূল্য নির্ধারণমূলক বিচার বিশ্লেষণ এবং ক্ষয়িত অটোমান সাম্রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট একরাশ পরোক্ষ ক্রিয়ার কর্মসূচি। যেহেতু প্রাচ্যজন প্রজার জাতির একজন, তাই তাকে প্রজাই হতে হবে, সহজ হিসাব। এ ধরনের বিচার বিবেচনা পাওয়া যাবে গুস্তাভ লা ভনের কাজে। প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্বের অন্যবিধ ব্যবহারও আছে। ওই ধারণাগুচ্ছ যদি কাউকে অগ্রসর সভ্য শক্তি থেকে প্রাচ্যজনকে আলাদা করার অনুমতি দেয় এবং প্রাচ্যতাত্ত্বিক ও আধুনিক প্রাচ্যের প্রতি প্রাচ্যতাত্ত্বিকের অশ্রদ্ধা উভয়কে বৈধতা দেওয়ার কাজে ধ্রুপদ প্রাচ্য ব্যবহৃত হয়, তাহলে বলতে হবে সুপ্ত প্রাচ্যতত্ত্ব উদ্ভটভাবে বিরাগকর নয়, পৃথিবীর পুরুষত্বের ধারণাকে উৎসাহিত করে। রেনানের আলোচনায় আমি পূর্বেই এ সম্পর্কে উল্লেখ করেছি। প্রাচ্য পুরুষকে দেখা হয়েছে তার সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন রূপে, আর রেনানের অনুসরণে বহু প্রাচ্যতাত্ত্বিক সে সম্প্রদায়কে বিবেচনা করেছেন ঘৃণা ও ভয় জাতীয় মনোভাব নিয়ে। আবার প্রাচ্যতত্ত্ব নিজেই বিশেষভাবে পুরুষতান্ত্রিক এলাকা। আধুনিককালে বহু পেশাজীবী জোটের মতো তা নিজেকে ও তার বিষয়বস্তুকে দেখেছে যৌন ঠুলি পড়ে। এটি বিশেষভাবে পর্যটক ও ঔপন্যাসিকদের লেখাই সত্য। নারী এখানে পুরুষতান্ত্রিক ক্ষমতা কল্পরাজ্যের সৃষ্টি। এরা অসীম ইন্দ্রিয় পরায়ণ, কম বেশি নির্বোধ, সবচেয়ে বড় কথা এরা ইচ্ছুক। ফ্লবেয়ারের কুচুক হানেমে এ ধরনের ক্যারিকেচারের আদিকল্প। পর্নোগ্রাফিক উপন্যাসে তার সুলভ, যেমন পিয়ের লায়েসের অ্যাফ্রোদিতে, যেগুলোর মহত্ব প্রাচ্যের নিকট ঋণী। তাছাড়া প্রাচ্যতাত্ত্বিকদের ওপর ক্রিয়াশীল পৃথিবীর পুরুষত্বের ধারণা অনর। জমাট বাঁধা পরজাগতিকভাবে স্থির হওয়ার ঝোঁক রয়েছে তার। প্রাচ্য ও প্রাচ্যজনের জন্য উন্নয়ন, রূপান্তর ও গভীরতর অর্থে মানবীয় চলাচলের সুযোগ অস্বীকার করা হয়। জানা ও নরণক্ষম বা বন্ধা বৈশিষ্ট্য হিসেবে সেগুলো চিহ্নিত হয় খারাপ পরজাগতিক অবস্থার সাথে। এ কারণে প্রাচ্যকে যদি অনুমোদন করা হয়, তখন প্রশংসার জন্য প্রয়োগ করা হয় পূবের জ্ঞান জাতীয় শব্দাবলী। পরোক্ষ সামাজিক মূল্যায়ন থেকে বিশাল সাংস্কৃতিক মূল্যায়নে অপরিবর্তনীয় পুরুষতান্ত্রিক প্রাচ্যতত্ত্ব 19 শতকের শেষে বিভিন্ন রূপ গ্রহণ করে, বিশেষ করে যখন ইসলাম আলোচিত হচ্ছিল। সাধারণ সাংস্কৃতিক ইতিহাসকারকদের মধ্যে লিওপল্ড ভন র্যাং ও জ্যাকব বুরকহার্ডটের মতো শ্রদ্ধেয়রা ইসলামকে এমনভাবে আক্রমণ করেন যেন তারা ঐশ্বরিক বিমূর্ত নিয়ে কাজ করছেন না, বরং
ধর্ম রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কাজ করছেন, যার সম্পর্কে সাধারণীকরণ সম্ভব ও প্রয়োজনীয়। র্যাঙ্ক কথা বলেন জার্মান রোমানীয় মানুষদের নিকট পরাজিত ইসলাম নিয়ে, এবং এমনভাবে যেন ইসলাম দুর্দশাগ্রস্ত, উদম ও তুচ্ছ। আরও নৈপুণ্য ও আগ্রহ নিয়ে এরকম বুদ্ধিবৃত্তিক কর্মসূচি বাস্তবায়ন করেন অসওয়াল্ড স্পেংলার। জাদুকরী ব্যক্তিত্ব বিষয়ে তার কল্পনা পরিসিক্ত করেছে তার বিভিন্ন রচনা ও এতে সমর্থিত সংস্কৃতির অঙ্গসংস্থানের ধারণাকে। প্রাচ্য সম্পর্কে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া এসব ধারণা যে ব্যাপারটির ওপর নির্ভর করে তা হল সমকালীন পশ্চিমা সংস্কৃতিতে অনুভূতি ও অভিজ্ঞতায় গ্রাহ্য শক্তিরূপ প্রাচ্যের সম্পূর্ণ অনুপস্থিতি। কিছু প্রত্যক্ষ কারণে প্রাচ্য সর্বদাই ছিল বহিরাগত এবং পশ্চিম কর্তৃক অন্তর্ভুক্ত দুর্বল সঙ্গীর অবস্থানে। পাশ্চাত্যের পণ্ডিত সমাজ সমকালীন প্রাচ্যতাত্ত্বিক এবং প্রাচ্যতাত্ত্বিক আন্দোলন ও চিন্তাধারা সম্পর্কে অবগত থাকায় এগুলো কল্পিত হয়েছে হয় নীরব ছায়ারূপে প্রাচ্যতাত্ত্বিক, যাকে প্রাণ ও বাস্তবতা দেবেন, অথবা কল্পিত হয়েছে প্রাচ্যতাত্ত্বিকের মহত্তর বিশ্লেষণাত্মক তৎপরতায় ব্যবহার উপযোগী একরকম সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রলেতারিয়েত রূপে, যা উঁচু মানের বিচারক, জানলেওয়ালা মানুষ ও শক্তিশালী সাংস্কৃতিক চরিত্রের ভূমিকায় অবতীর্ণ প্রাচ্যতাত্ত্বিকের দায়িত্ব পালনের জন্য দরকারি। আমি বলতে চাচ্ছি, প্রাচ্য বিষয়ক আলোচনায় প্রাচ্য সম্পূর্ণ অনুপস্থিত, অথচ যে কেউ অনুভব করতে পারে প্রাচ্যতাত্ত্বিক ও তার বক্তব্য উপস্থিত। তবু আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে প্রাচ্যের কার্যকর অনুপস্থিতি প্রাচ্যতাত্ত্বিকের উপস্থিতি সম্ভব করেছে। বিকল্প ও স্থান বদলের এ নামেই চিহ্নিত করব আমরা। বিকল্প ও স্থান বদলের ব্যাপারটি প্রাচ্যকে প্রাচ্যতাত্ত্বিক কাজে খাটো করার জন্যে প্রাচ্যতাত্ত্বিকের ওপর একটা চাপ সৃষ্টি করে। এমনকি তিনি যদি প্রাচ্যকে বিশদ ও স্পষ্ট প্রদর্শনের জন্য প্রচুর সময়ও ব্যয় করেন। এছাড়া আর কিভাবে জুলিয়াস ওয়েলসন ও থিওডর নলডিকের রচনার মতো গুরুত্বপূর্ণ পণ্ডিতি কাজের সাথে জড়িত এবং তা মারিয়ে দেয়া ওইসব খোলামেলা তড়িৎ বিবৃতি ভাষ্যকে ব্যাখ্যা করব, যা তাদের বাছাইকৃত বিষয়বস্তুকে প্রায় সম্পূর্ণ কলঙ্কিত করে। এভাবেই নলডিক 1887 সালে ঘোষণা করেন প্রাচ্যতাত্ত্বিক হিসেবে তার সমগ্র কাজ পূবের মানুষ সম্পর্কে তার নিচু ধারণা নিশ্চিত করার জন্যই। কার্ল বেকারের মতো নলডিকও ছিলেন গ্রিস প্রেমিক। তিনি গ্রিসের প্রতি ভালোবাসা দেখান প্রাচ্যের প্রতি ইতিবাচক অপছন্দ প্রকাশের মাধ্যমে, যদিও প্রাচ্য তার পণ্ডিতি অধ্যয়নের বিষয়। প্রাচ্যতত্ত্বের অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ অধ্যয়ন জ্যাক ওয়ার্ডেনবার্গের রচনা। ইসলামের প্রতিরূপ নির্মাণে 5 জন অতি গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞকে নিয়ে আলোচনা করেন তিনি। 19 শতকের শেষ ও 20 শতকের সূচনাকালের প্রাচ্যতত্ত্বের জন্যে ওয়ার্ডেনবার্গের যমজ চিত্রকল্প রূপকটি যথাযথ। এসব প্রখ্যাত প্রাচ্যতাত্ত্বিকের প্রত্যেকের রচনাতেই ইসলামের অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত, এমনকি 4 জনের রচনাতেই আক্রমণাত্মক চিত্র পাওয়া যায়, যেন এদের প্রত্যেকেই ইসলামকে দেখছেন তার পছন্দ করা নিজস্ব দুর্বলতার প্রতিফলন রূপে। এদের প্রত্যেকেই ছিলেন বিশেষভাবে পণ্ডিত। তাদের রচনারীতি ও স্বাতন্ত্রিকতায় চমৎকার। ওই সময় পর্বে মোটামুটি 1880 থেকে যুদ্ধ মধ্যবর্তী বছরগুলো পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী উৎকৃষ্ট রীতির দৃষ্টান্ত রচনা করেন ওই 5 প্রাচ্যতাত্ত্বিক। তবু ইসলামের যে প্রশংসা করেন ইগনাস গোলজিহার, তার আবার শিকড় কেটে দেন মোহাম্মদের ঈশ্বরত্ব এবং ইসলামের অতি বহির্মুখী খোদাতত্ত্ব ও আইন কানুনের প্রতি অপছন্দ প্রকাশ করে। ডানকান ব্ল্যাক ম্যাকডোনাল্ডসের আগ্রহ ইসলামের ভক্তিবাদ ও কঠোর নিয়মানুবর্তিতায়, কিন্তু তা দূষিত হয় তার ভাষায় ইসলামের বিরুদ্ধবাদী খ্রিস্টানত্বের অভিযোগে। ইসলামী সভ্যতা সম্পর্কে কার্ল ব্রেমারের উপলব্ধি তাকে বাধ্য করে ইসলামকে দুঃখজনকভাবে পশ্চাৎপদ বলে বিবেচনা করতে। ইসলামী অতীন্দ্রিয়বাদ সম্পর্কে সি স্নোক হারগ্রোনির উঁচু মাপের পরিশীলিত গবেষণা তাকে পরিচালিত করে ইসলামের পঙ্গু সদৃশ সীমাবদ্ধতা সম্পর্কে কঠোর মন্তব্যে। তিনি মনে করেন তা ইসলামের দরকারি অংশ। লুইস ম্যাসিগনন ইসলামিক খোদাতত্ত্ব, অতীন্দ্রিয় আবেগ ও কাব্য শিল্পকলার সাথে একাত্মবোধ করেন, অথচ তিনি কৌতূহলোদ্দীপকভাবে ইসলামের প্রতি ক্ষমাহীন। তিনি মনে করেন এর কারণ হল বিমূর্তের রূপদানের বিরুদ্ধে ইসলামের বিদ্রোহ। এদের পদ্ধতিতে প্রকাশিত বিভিন্নতা অত গুরুত্বপূর্ণ নয়,
যতটা গুরুত্বপূর্ণ ইসলাম সম্পর্কে তাদের প্রাচ্যতাত্ত্বিক মতৈক্য ইসলামের প্রচ্ছন্ন নিকৃষ্টতায়। ওয়ার্ডেনবার্গের রচনার আরেকটি বাড়তি গুণ রয়েছে। ওখানে দেখানো হয়েছে ওই 5 পণ্ডিত একটি সাধারণ বুদ্ধিবৃত্তিক ও পদ্ধতিগত রীতির অনুসারী, যার ঐক্য সত্যিকার অর্থেই আন্তর্জাতিক। 1873 সালে অনুষ্ঠিত প্রথম প্রাচ্যতাত্ত্বিক সম্মেলনের পর থেকেই প্রাচ্যতাত্ত্বিকেরা অন্যদের রচনা সম্পর্কে পরস্পরের উপস্থিতি সরাসরি অনুভব করেন। যে ব্যাপারটির উপর ওয়ার্ডেনবার্গ জোর দেননি তা হল ওই 5 জন রাজনৈতিক সম্পর্কেও পরস্পর সম্পর্কিত ছিলেন। স্নোগ হারগ্রোনি তার ইসলাম বিষয়ক গবেষণা থেকে সরাসরি ডাচ সরকারের ইন্দোনেশীয় মুসলিম উপনিবেশ সংক্রান্ত উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। ম্যাকডোনাল্ড ও ম্যাসিগনন ছিলেন পাকিস্তান থেকে উত্তর আফ্রিকার উপনিবেশিক প্রশাসকদের নিকট ইসলামী বিষয়ে অভিজ্ঞ সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিত্বদ্বয়। এবং এক জায়গায় ওয়ার্ডেনবার্গ খুবই সংক্ষেপে বলেছেন, ওই 5 প্রাচ্যতাত্ত্বিক ইসলামের একীভূত ছবি তুলে ধরেন যা পশ্চিমের সরকারগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমরা ওয়ার্ডেনবার্গের পর্যবেক্ষণের সাথে আরও কিছু যোগ করতে চাই। তা হল 16-17 শতক থেকে ম্যাসন ওরসেলের মতানুসারে প্রাচ্যকে কেবল একটি অস্পষ্ট সাহিত্যিক সমস্যা হিসেবে না দেখে বিস্তৃত বিষয়রূপে দেখার প্রবণতায় বাস্তব পরিশোধন নিয়ে আসেন এ পণ্ডিতেরা। পূর্বে প্রাচ্যকে অন্তর্ভুক্ত করা ও আত্মস্থ করার কথা বলেছি। দান্তে থেকে ডি হার্ভেল্ট পর্যন্ত বিভিন্ন লেখক এ ধরনের চেষ্টা চালিয়েছেন। ওইসব চেষ্টা এবং 19 শতকের শেষ নাগাদ যা সত্যিকার অর্থেই ভয়ঙ্কর ইউরোপীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও বস্তুভিত্তিক উদ্যোগে পরিণত হয়, তার মধ্যে পার্থক্য পরিষ্কার। 19 শতকে উপনিবেশিক শক্তির মধ্যে আফ্রিকা নিয়ে কাড়াকাড়ি কোনো অর্থেই আফ্রিকায় সীমাবদ্ধ ছিল না। প্রাচ্যে প্রবেশের ঘটনাও এশিয়া সম্পর্কে বহু বছরের পণ্ডিতি গবেষণার আকস্মিক নাটকীয় অব্যবহিত চিন্তার ফল নয়। এগুলোকে দেখতে হবে ধীর ও দীর্ঘ এক উপযোগীকরণ প্রক্রিয়ারূপে, যার সাহায্যে ইউরোপ বা ইউরোপের প্রাচ্য বিষয়ক সচেতনতা গ্রন্থ ও ভাবনাকেন্দ্রিক অবস্থা থেকে নিজেই প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক ব্যাপারে রূপান্তরিত হয়। মৌলিক পরিবর্তনটা ছিল পরিসর বিষয়ে এবং ভৌগোলিক অথবা প্রাচ্য সম্পর্কের পরিসরগত ও ভৌগোলিক সচেতনতার মানে। ইউরোপের পূবমুখী বিস্তৃতির প্রতি শতাব্দীর প্রাচীন আখ্যা প্রাচ্যযান বা প্রাচ্যদেশীয় কথাটি অংশত রাজনৈতিক, অংশত মতবাদগত এবং অংশত কাল্পনিক। এটি প্রকৃত প্রাচ্যের অভিজ্ঞতা ও প্রাচ্য বিষয়ক জ্ঞানের মধ্যে অনিবার্য কোনো সম্পর্ক ইঙ্গিত করে না। দান্তে ও ডি হার্ভেল্টও তাদের প্রাচ্য বিষয়ক ধারণার ব্যাপারে কোনো দাবি তোলেননি, কেবল এটুকু ছাড়া যে এগুলো দীর্ঘকাল ধরে শেখা কিন্তু অস্তিত্ববাদী নয় এমন ঐতিহ্য দ্বারা জোর সমর্থিত। কিন্তু যখন লেইন, রেনান, বার্টন ও 19 শতকের শত শত ইউরোপীয় পর্যটক ও পণ্ডিত প্রাচ্য নিয়ে আলোচনা করেন, তখন আমরা তাৎক্ষণিকভাবে প্রাচ্য ও প্রাচ্যের বিষয়সমূহের প্রতি তাদের আরও ঘনিষ্ঠ, এমনকি মালিকানা সুলভ মনোভঙ্গি লক্ষ্য করি। প্রাচীন রূপ কিংবা প্রাচ্যতাত্ত্বিকদের পুনর্গঠিত সাময়িক রূপ এবং ঠিক আসল রূপ যার মধ্যে আধুনিক প্রাচ্য টিকে আছে, গবেষায়িত ও কল্পিত হয়েছে, উভয় রূপের উপরই প্রাচ্যের ভৌগোলিক পরিসরে গড়ানো পেটানো চলেছে। অনুপ্রবেশ হয়েছে, তা বন্ধ রাখা হয়েছে। পশ্চিমের যথেচ্ছা ব্যবস্থাপনার সামগ্রিক প্রভাব প্রাচ্যকে বিচ্ছিন্ন থেকে রূপান্তরিত করেছে উপনিবেশিক ভূমিতে। 19 শতকের শেষাংশে এ বিতর্ক জরুরি হয়ে দেখা দেয়নি যে পশ্চিম প্রাচ্যে প্রবেশ করেছে কিনা এবং প্রাচ্যকে দখল করেছে কিনা। ব্রিটিশ ও ফরাসিরা কিভাবে তা করেছে বলে মনে করে সে তর্কই ছিল গুরুত্বপূর্ণ। ব্রিটিশ লেখক এমনকি ব্রিটিশ প্রশাসকরা প্রাচ্যের এলাকাসমূহ নিয়ে এমনভাবে কাজ করেছেন যেন প্রাচ্যে ইংরেজ শক্তির উত্থিত অবস্থা সম্পর্কে সন্দেহ নেই। এমনকি স্থানীয় অধিবাসীরা এ পরিস্থিতিতেও ফরাসি দেশ ও চিন্তাধারার প্রতি আকৃষ্ট হওয়া সত্ত্বেও প্রাচ্যের আসল ভূমির প্রসঙ্গে বলতে হয় ইংল্যান্ডই ওখানে ছিল, ফ্রান্স নয়, কেবল গেয় প্রাচ্যজনের অস্থির চিত্ত প্রলোভন ছাড়া। স্থানগত দৃষ্টিভঙ্গিতে এই গুণগত পার্থক্যের সবচেয়ে ভালো ইঙ্গিত পাওয়া যায় বিষয়টি সম্পর্কে লর্ড ক্রোমারের বক্তব্যে, যা তার বিশেষ প্রিয় বিষয়। এশীয় ও লেভান্তবাসীদের মধ্যে ফরাসি সভ্যতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করার কারণ খুব সরল। তা এই যে ফরাসি সভ্যতা ইংলিশ ও জার্মান সভ্যতা থেকে বেশি আকর্ষণীয়
এবং আরও সহজে অনুকরণযোগ্য, প্রদর্শন বিমুখ, লাজুক ইংরেজদের সামাজিকতা বিমুখ একান্ত স্বভাবের সাথে প্রাণবন্ত মহানাগরিক ফরাসিদের তুলনা করুন। সে অর্থাৎ ফরাসি জানে না লজ্জা শব্দটির অর্থ কী। সাদামাটা পরিচয়ের সুযোগ পেলে 10 মিনিটেই সে ঘনিষ্ঠ বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলে। অর্ধশিক্ষিত প্রাচ্যজন চিনতে পারে না যে প্রথমজনের রয়েছে ছলনাহীনতার গুণ, যখন দ্বিতীয়োক্তজন পুরো ব্যাপারটিতেই অভিনয় করেছে মাত্র। সে ইংরেজের দিকে তাকায় ঠান্ডা চোখে, কিন্তু ফরাসির বাহুডোরে ঝাঁপিয়ে পড়ে। এরপর যৌন কটাক্ষ কম বেশি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ফরাসি মানুষ হাসি খুশি, রসিক, দয়াশীল, ফ্যাশন দুরস্ত। ইংরেজ পরিশ্রমী, অধ্যাবসায়ী, বিপণীয়, যথাযথ। ক্রোমারের বক্তব্য অবশ্যই মিশরীয় বাস্তবতায় প্রকৃত অনুপস্থিত ফরাসিদের মোহময়তার বিপরীতে ইংরেজদের দৃঢ়তার ওপর ভিত্তি করে রচিত। এটি কি বিস্ময়ের ব্যাপার হতে পারে যে, ক্রোমার চালিয়ে যান, মিশরীয়রা তাদের লৌহ বুদ্ধিমত্তা দিয়ে দেখতে পায় না যে ফরাসিদের যুক্তি বিচারের তলে তলে প্রায়শই প্রতারণা গোপন থাকে, অথবা সে ইংরেজ বা জার্মানের অধ্যাবসায়ী অনাকর্ষক পরিশ্রমের পরিবর্তে ফরাসিদের ভাষা মেধাকে বেশি পছন্দ করে। আবার দেখা যাক ফরাসি প্রশাসনিক ব্যবস্থার তাত্ত্বিক অবস্থা, এর খুঁটিনাটি বিস্তৃতি ও সম্ভাব্য আকস্মিক ঘটনা মোকাবেলার জন্যে আপাতভাবে আগাম ব্যবস্থা। এসব বৈশিষ্ট্যের তুলনা করুন ইংরেজদের বাস্তব ব্যবস্থার সাথে, যাতে প্রধান প্রধান ব্যাপারগুলো নিয়ে কিছু বিধি রচনা করা হয়েছে। বিপুল খুঁটিনাটি ছেড়ে দেওয়া হয়েছে ব্যক্তির বিচার বুদ্ধির ওপর। অর্ধশিক্ষিত মিশরীয় স্বাভাবিকভাবেই ফরাসিদের ব্যবস্থাই পছন্দ করবে, কারণ বাইরে থেকে সেটি অনেক নিখুঁত ও সহজে প্রয়োগযোগ্য বলে মনে হয়। সে এও দেখতে পায় না যে ইংরেজরা এমন একটি ব্যবস্থা উন্নয়নের আকাঙ্ক্ষা করে যা সেই বাস্তব ঘটনার সাথে খাপ খাইয়ে নেবে, যা নিয়ে তারা কাজ করবে। অথচ মিশরে ফরাসি প্রশাসনিক ব্যবস্থা প্রয়োগের বিরুদ্ধে প্রধান আপত্তি হল বাস্তব পরিস্থিতি প্রায়ই তৈরি ব্যবস্থার সাথে খাপ খায় না। যেহেতু মিশরে ব্রিটিশরা প্রকৃতই উপস্থিত এবং যেহেতু সেই উপস্থিতি ক্রোমারের মতে মিশরীয় মনের প্রশিক্ষণের জন্য ততটা নয় যতটা তার চরিত্র গঠনের জন্যে, অতঃপর তাই বলা হয় ফরাসিদের ক্ষণস্থায়ী আকর্ষণ ক্ষমতা সুন্দরী তরুণী পরিচারিকার মতো কৃত্রিম মোহ জাতীয় কিছু, অথচ ব্রিটিশদের আকর্ষণ ক্ষমতা ভদ্র প্রবীণা মাতৃকার, হয়তো উন্নততর নৈতিক চরিত্রের ব্যাপার, তবে বাইরের দিক থেকে কম মনোমুগ্ধকর। ক্রোমারের রাশভারী ব্রিটিশ খালা আর ফরাসি ছেনাল তরুণীর বৈপরীত্যের তলে তলে আছে প্রাচ্যে ব্রিটিশের অবস্থানগত সুবিধা। যেসব বাস্তবতা নিয়ে কাজ করতে হয় তাকে, অর্থাৎ ইংরেজদেরকে, সেগুলো সামগ্রিকভাবে বেশি জটিল ও আগ্রহব্যঞ্জক, এই গুণে যে ওগুলো ইংল্যান্ডের আয়ত্তে। তার মডার্ন ইজিপ্ট 1908 সালে প্রকাশিত। এটি প্রকাশের 2 বছর পর ক্রোমার বিস্তৃত দার্শনিক আলোচনা করেন দি এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন ইম্পেরিয়ালিজমে। ক্রোমারের মনে হয় খোলাখুলিভাবে গ্রাসপ্রবণ, শোষক ও দমনমূলক রোমান সাম্রাজ্যবাদের তুলনায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ অধিকতর গ্রহণযোগ্য, যদিও তা দুর্বল। কিছু কিছু ব্যাপারে ব্রিটিশরা খুব পরিষ্কার, যদিও অস্পষ্ট, এলোমেলো, কিন্তু স্বভাবে অ্যাংলো স্যাক্সন রীতির অনুসরণে তাদের অর্থাৎ ব্রিটিশদের সাম্রাজ্য পূর্ণ সামরিক দখল নাকি জাতীয়তাবাদের অর্থাৎ প্রজাদের জাতির জন্যে নীতি গ্রহণ করবে সে প্রশ্নে সিদ্ধান্তহীন বলে মনে হয়। তবে এই সিদ্ধান্তহীনতা শেষ পর্যন্ত কেবল একাডেমিক, কারণ ক্রোমার ও ব্রিটেন নিজে জাতীয়তাবাদ নীতির বিরুদ্ধে মত প্রকাশ করে। এরপর আছে লক্ষ্যযোগ্য আরও কিছু ব্যাপার। একটা হলো সাম্রাজ্য ত্যাগ করা হবে কি হবে না, আরেকটি হলো স্থানীয়দের সাথে ইংরেজ নারী পুরুষের বিয়ে অনাকাঙ্ক্ষিত। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় তৃতীয়টি, তা হলো ক্রোমার কল্পনা করেছিলেন পূবের উপনিবেশগুলোয় ব্রিটিশের উপনিবেশিক উপস্থিতি পূবের মন ও সমাজে একটি দীর্ঘস্থায়ী, বলা যায় মহাপ্লাবী ছাপ রাখবে। এ প্রভাব প্রকাশে তার ব্যবহৃত রূপকটি প্রায় ঈশ্বরতাত্ত্বিক। প্রাচ্যের বিস্তৃত বুকে পশ্চিমের প্রবিষ্ট হওয়ার ধারণা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল ক্রোমারের মনে। দেশটি, তিনি বলেন, যার ওপর দিয়ে বৈজ্ঞানিক চিন্তার তীব্র উত্তপ্ত পশ্চিমা নিঃশ্বাস একবার বয়ে গেছে এবং যেতে যেতে রেখে গেছে দীর্ঘায়ু ছাপ, আর কখনো আগের মতো হয়ে উঠবে না। যা হোক, এ ধরনের ব্যাপারে প্রকৃত বুদ্ধিমত্তা থেকে অনেক দূরে ক্রোমার।
তিনি যা বলেন এবং যেভাবে বলেন তা ঔপনিবেশিক প্রতিষ্ঠানে ও বুদ্ধিজীবী মহলে তার সহকর্মীদের নিকট প্রচলিত বিষয়। এই সাদৃশ্য সহকর্মী ভাইসরয় কার্জন সুইডেনহাম বা লুগার্ডের বেলায় বিশেষভাবে সত্যি। বিশেষ করে লর্ড কার্জন সবসময় একটি উপনিবেশিক কথ্য ভাষার কথা বলতেন। তিনি ক্রোমারের চেয়েও উচ্চস্বরে ব্রিটিশ ও প্রাচ্যের সম্পর্কের একটি ছক তৈরি করেন, যার ভিত্তি হল দখলদারিত্ব, এক দক্ষ উপনিবেশক প্রভুর কর্তৃত্বে বিশাল এক ভৌগোলিক পরিসর। একবার কোনো উপলক্ষে তিনি বলেন, তার কাছে সাম্রাজ্য উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং প্রথমত ও গুরুত্বপূর্ণভাবে বিরাট এক ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক ঘটনা। 1909 সালে অক্সফোর্ডে উপনিবেশিক প্রেস কনফারেন্সে উপস্থিত অংশগ্রহণকারীদেরকে তিনি মনে করিয়ে দেন, আমরা এখানে প্রশিক্ষণ দিই এবং আপনাদের নিকট প্রেরণ করি আপনাদের গভর্নর, প্রশাসক, বিচারক, আপনাদের শিক্ষক, যাজক ও আইনজীবীদেরকে। সাম্রাজ্য কর্তৃক লালিত শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির অনুরূপ এ দৃষ্টিভঙ্গি কার্জনের জন্য এশিয়ায় নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত এ ব্যবস্থা সম্পর্কে একবার তিনি বলেন, তা কাউকে থামতে ও চিন্তা করতে বাধ্য করবে। আমি কখনো কখনো বিরাট এই সাম্রাজ্যবাদী বুননকে টেনিসনীয় অর্থাৎ প্যালেস অফ আর্টের মতো বিরাট একটি গঠনরূপে কল্পনা করতে ভালোবাসি, যেখানে ব্রিটিশরা তা প্রতিষ্ঠা করেছে, সেখানে এর ভিত্তি, তাদের দ্বারা এর রক্ষণাবেক্ষণও হবে। কিন্তু পিলার হলো উপনিবেশগুলো, আর সব কিছুর উপরে ভাসমান এশীয় গম্বুজের বিপুল বিস্তৃতি। এমন একটি টেনিসনিয়ান প্যালেস অফ আর্ট যাদের মনের মধ্যে সেই কার্জন ও ক্রোমার স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে চাপ প্রদানের জন্যে গঠিত ডিপার্টমেন্টাল কমিটির উৎসাহী সদস্য ছিলেন। যদি তিনি দেশি ভাষা জানতেন তাহলে ভারতে দুর্ভিক্ষকালীন সফরে সহায়তা পেতেন। আন্তরিকতার সাথে এ ধরনের মন্তব্য করা ছাড়াও কার্জন প্রাচ্যতত্ত্বকে প্রাচ্যের প্রতি ব্রিটিশের দায়িত্বের অংশ বলে যুক্তি দেখান। 1909 সালের সেপ্টেম্বরের 27 তারিখে হাউস অফ লর্ডসের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূবের মানুষের ভাষার সাথেই নয়, তাদের প্রথা, আচার, তাদের অনুভূতি, তাদের ঐতিহ্য, ইতিহাস, ধর্মের সাথে আমাদের পরিচয়, যাকে বলা যায় প্রাচ্যের প্রতিভা বা তা বোঝার ক্ষমতা হলো একমাত্র ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আমরা বিজিত অবস্থান বজায় রাখতে সক্ষম হব এবং সে অবস্থান দৃঢ় করতে সক্ষম এমন কোনো পদক্ষেপ বিবেচনায় আনা উচিত নয় যা মহামান্যবর সরকারের মনোযোগ আকর্ষণ বা হাউস অব লর্ডসে বিতর্কিত হওয়ার মতো নয়। 5 বছর পর বিষয়টির উপর এক কনফারেন্সে কার্জন তার পরিকল্পনা চূড়ান্ত করেন। প্রাচ্যতত্ত্ব বুদ্ধিবৃত্তিক বিলাসিতা নয়, তা হলো, তিনি বলেন, বিরাট সাম্রাজ্যিক দায়। আমার মতে এরকম একটি স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ, পরে যার নাম হয় লন্ডন ইউনিভার্সিটি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, এমন একটি স্কুল প্রতিষ্ঠা সাম্রাজ্যের প্রয়োজনীয় আসবাবপত্রেরই অংশ। আমরা যারা কোনো না কোনোভাবে প্রাচ্যে বহু বছর কাটিয়েছি এবং ভাবি তা আমাদের জীবনের সবচেয়ে সুখকর অংশ, এবং আমরা যারা মনে করি ওখানে আমরা যা করেছি তা ছিল, ছোট বড় যাই হোক, একজন ইংরেজের কাঁধে অর্পণের মতো সবচেয়ে বড় দায়িত্ব, তারা এও বোধ করে যে আমাদের জাতীয় হাতিয়ার কলাকৌশলে কোথাও একটা ফাঁক রয়েছে যা জোর দিয়ে পূরণ করা দরকার। এবং আমরা এও মনে করি যে লন্ডন শহরে যারা আর্থিক সহযোগিতা বা অন্য কোনো সক্রিয় ও ব্যবহারিক সহযোগিতায় সেই ফাঁক পূরণে অংশগ্রহণ করছেন, তারা আসলে সাম্রাজ্যের জন্য দেশপ্রেমমূলক দায়িত্ব পালন করছেন। তারা যৌক্তিক হেতু ও শুভ আকাঙ্ক্ষা ছড়িয়ে দিচ্ছেন মানবজাতির মধ্যে। প্রাচ্যতত্ত্ব সম্পর্কে কার্জনের ধারণার অনেকখানি প্রাচ্যের উপনিবেশগুলো সম্পর্কে ব্রিটিশ প্রশাসনের উপযোগবাদী দর্শনের একটি চমৎকার শতাব্দী থেকে যৌক্তিকভাবে উদ্ভূত। প্রাচ্যে, বিশেষত ভারতে, ব্রিটিশ শাসনের ওপর বেন্থাম ও মিলের প্রভাব উল্লেখযোগ্য এবং খুব বেশি বিধিবিধান ও উদ্ভাবনা নিয়ে কাজ করার ক্ষেত্রে বেশ কার্যকর ছিল। এর পরিবর্তে এরিক স্টকস যেমন গ্রহণযোগ্যভাবে দেখিয়েছেন, পূবে ব্রিটিশ শাসনের পেছনের কার্যকর দর্শনে উপযোগিতাবাদের সাথে উদারতাবাদ ও প্রোটেস্ট্যান্টদের ভগবত বাক্য তত্ত্বের সমন্বয় ঘটেছে এবং তা জোর দিয়েছে আইন ও শাস্তির বিধিবিধানের অস্ত্রে শক্তিশালী নির্বাহী, সীমানা ও কর বিষয়ে মতবাদগত একটি পদ্ধতি এবং সর্বত্র স্থায়ী আকারের একটি রাজকীয় তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের ওপর। সমগ্র পদ্ধতিটির মূল খুঁটি ছিল প্রাচ্য সম্পর্কে
নিরবিচ্ছিন্নভাবে পরিশোধিত জ্ঞান, যাতে গতানুগতিক সমাজ সামনে এগোতে শুরু করে বাণিজ্যিক সমাজে পরিণত হওয়ার পরও উত্তরাধিকার সূত্রে চলে আসা ব্রিটিশ নিয়ন্ত্রণ শিথিল না হয় এবং রাজস্ব আয়ও না কমে। যা হোক, কার্জন যখন অনেকটা অশোভনভাবে প্রাচ্যতত্ত্বকে সাম্রাজ্যের প্রয়োজনীয় আসবাবপত্র হিসাবে উল্লেখ করেন, তিনি তখন ইংরেজ ও স্থানীয়দের পারস্পরিক ব্যবসা পরিচালনা ও নিজ নিজ অবস্থান ধরে রাখার লেনদেনকে একটি স্থির চিত্রে রূপান্তরিত করেন। স্যার উইলিয়াম জোন্সের সময় থেকে প্রাচ্য হল ব্রিটিশরা যাকে শাসন করে ও ব্রিটিশরা তার সম্পর্কে যা জানে এর উভয়ের সমন্বয়। ভূগোল জ্ঞান ও ক্ষমতার কাকতালীয় সমান্তরাল অবস্থান গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে, যখন ব্রিটিশরা সর্বদা প্রভুর আসনে। বলতে গেলে, যেমন কার্জন একবার বলেন, প্রাচ্য হলো একটি বিশ্ববিদ্যালয়, পণ্ডিতরা যেখানে থেকে কখনো ডিগ্রি নেন না। এ কথা বলার অর্থ হলো এই কথাটাই ঘুরিয়ে বলা যে প্রাচ্য তার ওখানে চায় কার উপস্থিতি, কম বেশি চিরদিনের জন্যে। কিন্তু অন্যান্য ইউরোপীয় শক্তিও ছিল, যার মধ্যে ফ্রান্স ও রাশিয়া ব্রিটিশ উপস্থিতিকে সবসময় হয়তো ক্ষীণ হুমকির মুখে রাখে। কার্জন নিশ্চিত সচেতন ছিলেন যে পৃথিবীর প্রতি সকল বৃহৎ পশ্চিমা শক্তির অনুভূতি ব্রিটেনের মতোই। কার্জনে দেয়া আখ্যা অনুযায়ী ঢিলে ও পুঁথিগত বিদ্যা ধরনের ভূগোল, পরবর্তীতে একাডেমিক চর্চা থেকে এ আখ্যা বাদ দেয়া হয়, সর্বোত্তম কসমোপলিটন বিজ্ঞানে রূপান্তরিত হওয়ার ঘটনা পৃথিবীর সব দিকে পশ্চিমা বিস্তারে সাফাই গায়। জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি লর্ড কার্জন 1912 সালে সোসাইটির উদ্দেশ্য শুধু বলেননি, তিনি বলেন, একটি সত্যিকার বিপ্লব ঘটে গেছে, কেবল ভূগোল শিক্ষার রীতিপদ্ধতিতে নয়, এর প্রতি গণমানুষের মনোভাবেও। এখন ভূগোলের জ্ঞানকে সাধারণ জ্ঞানের প্রয়োজনীয় অংশ বলেই ভাবি আমরা, অন্য কোনোভাবে নয়। কেবল ভূগোলের সাহায্যে আমরা উপলব্ধি করি বৃহৎ প্রাকৃতিক শক্তির কার্যাবলী, জনবিন্যাস, বাণিজ্য বৃদ্ধি, সীমান্তের প্রসারণ, রাষ্ট্রের উন্নয়ন, বিচিত্রভাবে প্রকাশিত মানবীয় শক্তির সমৃদ্ধ অর্জনসমূহ। আমরা ভূগোলকে ইতিহাসের পরিচারক রূপে চিনতে পারি। ভূগোল, অর্থনীতি ও রাজনীতি বিজ্ঞানের সহোদরা, এবং আমরা যারা ভূগোল পড়ার চেষ্টা করেছি তাদের জানা যে ভৌগোলিক ক্ষেত্রের কেন্দ্র থেকে যে মুহূর্তে আপনি সরবেন, সেই মুহূর্তে বুঝবেন আপনি ভূবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়নশাস্ত্র, পদার্থবিজ্ঞান এবং প্রায় সকল সগোত্রীয় বিজ্ঞানের সীমানা অতিক্রম করলেন। অতএব আমরা বলতে পারি যে ভূগোল বিজ্ঞানের মধ্যে সর্বপ্রথম ও সবার পূর্বের যথাযথ নাগরিক ধারণা অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশল। এটি নাগরিক মানুষ উৎপাদনে একটি অনিবার্য বিষয়। প্রাচ্য বিষয়ক জ্ঞানের একটি অনিবার্য খুঁটি হল ভূগোল। প্রাচ্যের সকল গুপ্ত ও অপরিবর্তিত বৈশিষ্ট্যসমূহ তার ভূগোলে প্রথিত ও দাঁড়ানো। এভাবে ভৌগোলিক প্রাচ্য একদিকে তার অধিবাসীদের পুষ্টি বিধান করে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চিত করে এবং তাদের বিশেষত্ব বর্ণনা করে, অন্যদিকে তা আকর্ষণ করে পশ্চিমের মনোযোগ, এমনকি সংগঠিত জ্ঞান কর্তৃক প্রায়শই উন্মোচিত দ্বৈততা। প্রাচ্য প্রাচ্যই এবং পশ্চিম পশ্চিমী জাতীয় ধারণার মধ্যেও কার্জনের মনে ভূগোলের নাগরিক স্বভাব আসলে পশ্চিমে এই সর্বজনীন গুরুত্বে, অবশিষ্ট পৃথিবীর সাথে যে পশ্চিমের সম্পর্ক অকপট লোলুপতার। তবু ভূগোলের প্রতি আগ্রহ, অনুসন্ধান, বাছাইকরণ ও উন্মোচনের জন্য জ্ঞানতাত্ত্বিক প্রাণাবেগের নৈতিক পক্ষপাতিত্ব বজায় রাখার দায়িত্ব নিতে পারে। যেমন হার্ট অফ ডার্কনেসে যখন মার্লো মানচিত্রের প্রতি তার প্রচণ্ড আবেগ স্বীকার করেন এভাবে, আমি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা বা অস্ট্রেলিয়ার প্রতি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম আর আবিষ্কারের সকল গৌরবের মধ্যে ডুবে যেতাম। ওই সময় পৃথিবীতে অনেক খালি জায়গা ছিল। যখন আমি এমন একটি স্থান দেখলাম মানচিত্রে যেন টানছে, তার সবগুলো অমনই দেখায়, আমি তার ওপর আমার আঙুল রাখলাম। আমি যখন বড় হব তখন ওখানে যাব। মার্লোনের বক্তব্যের কম বেশি 70 বছর পূর্বে ল্যামার্টিনের নিকট এটি কোনো সমস্যাই মনে হয়নি যে ম্যাপে যা খালি জায়গা সেখানে আসলে স্থানীয়রা বাস করে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সুইস প্রুশীয় মানুষ এমা ডি ভ্যাটেল যখন 1758 সালে তুচ্ছ কিছু উপজাতি অধ্যুষিত অঞ্চল দখল করে নিতে আহ্বান জানান ইউরোপীয় রাষ্ট্রগুলোকে, তখন তার মনেও তাত্ত্বিকভাবে কোনো বোধ ছিল না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিষ্কার একটি বিজয়কে কোনো ভাবাদর্শের আলোকে গৌরবান্বিত করা, আরও ভৌগোলিক স্থান দখলের আগ্রহকে তত্ত্বে রূপান্তরিত করা,
যে তত্ত্ব একদিকে ভূগোলের সম্পর্ক, অন্যদিকে সভ্য ও অসভ্য জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত। এ ধরনের যৌক্তিকতা আরোপে ফরাসিদেরও এক বিশেষ অবদান রয়েছে। 19 শতকের শেষ নাগাদ ফ্রান্সের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিস্থিতি এমন সাদৃশ্য লাভ করে যাতে ভূগোল ও ভৌগোলিক অনুমান কল্পনা জাতীয় বিনোদনের বিষয়ে পরিণত হয়। ইউরোপের সাধারণ মতামতের পরিবেশ ছিল প্রসন্ন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সফলতা নিজেদের পক্ষে উচ্চস্বরে সাফাই গায়। যাই হোক, ফ্রান্স ও সংশ্লিষ্ট বিষয়ে ফরাসি চিন্তাবিদদের নিকট সবসময় মনে হয়েছে তুলনামূলকভাবে সফল ফরাসি সাম্রাজ্যবাদের বাধা হল ব্রিটেন। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের পূর্বে প্রাচ্যের ব্যাপারে অনেক মঙ্গলজনক চিন্তাভাবনা করা হয় এবং তা কেবল কবি ও ঔপন্যাসিকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সেন্ট মার্ক গিরাডিন 1862 সালের মার্চের 15 তারিখে একটি প্রবন্ধ লিখে তার প্রমাণ দেন। ডিসরায়েলি এ ধরনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে নিশ্চয়ই বলতেন, যেমন প্রায়শই তিনি বলেছেন যে সিরিয়ায় ফ্রান্সের কেবল আবেগগত স্বার্থ আছে। সিরিয়াও প্রাচ্য এবং গিরাডিনের সম্পর্কে লিখেছেন। গিরাডিন কর্তৃক ব্যবহৃত জনসংখ্যার দুর্ভোগের গালগল্প অবশ্যই নেপোলিয়ন কর্তৃক ব্যবহৃত হয়েছিল যখন তিনি মিশরীয়দের কাছে আবেদন রাখেন ইসলামের পক্ষে তুর্কিদের বিরুদ্ধে আন্দোলনের জন্যে। 30, 40, 50 ও 60-এর দশকে প্রাচ্যের দুর্ভোগে পতিত জনসংখ্যা বলতে ছিল সিরিয়ার সংখ্যালঘু খ্রিস্টানরা, এবং এমন কোনো প্রমাণ নেই যে কেউ ফ্রান্সের নিকট লাওরিয়া উদ্ধার করার আবেদন জানিয়েছে। বরং সত্য হল ব্রিটেন ফ্রান্সের প্রাচ্যমুখী রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, কারণ ফ্রান্স যদি আন্তরিকভাবেই প্রাচ্যের প্রতি কোনো দায়বোধ করে থাকে, কিছু ফরাসি তাই মনে করত, তাহলেও ব্রিটেনও তার কর্তৃত্বাধীন ভারত থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত বিপুল প্রাচ্যভূমির মাঝখানে আসার কোনো সুযোগ ছিল না ফ্রান্সে 1870 সালের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবের একটি হল প্যারিসের জিওগ্রাফিক্যাল সোসাইটিতে চমৎকার ফলোদয় এবং সীমান্ত প্রসারের জন্য প্রভাবশালী নবোদ্ভূত দাবি। 1871 খ্রিস্টাব্দের শেষে সোসাইটি ঘোষণা করে যে সে এখন আর কেবল বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী করার কাজে আবদ্ধ নয়। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন না ভুলেন যে অতীতে আমাদের প্রভাবশালী অবস্থানের সাথে প্রতিযোগিতা করা হয়েছিল ঠিক যেদিন থেকে আমরা প্রতিযোগিতা বন্ধ করেছি, বর্বরতার উপর সভ্যতার বিজয় অর্জনের পথে। যা ভৌগোলিক আন্দোলন রূপে পরিচিতি পায়, তার এক নেতা উইলিয়াম ডেপিং 1881 সালে দাবি করেন যে 1870 সালের যুদ্ধে জয়লাভ করেছে স্কুল মাস্টার। এর অর্থ হল ফরাসিদের কৌশলগত জলভাব প্রবণতার উপর প্রুশিয়ার বৈজ্ঞানিক ভূগোল জ্ঞানের বিজয়। সরকারি জার্নালে ভৌগোলিক আবিষ্কার ও উপনিবেশিক অভিযানের গুণাগুণ ও লাভ বিষয়ে সংখ্যার পর সংখ্যা বের হয়। এমন একটি সংখ্যা মারফত নাগরিকরা ডি লেসেপসের নিকট থেকে জানতে পারে আফ্রিকায় সুযোগ সুবিধাসমূহ এবং গার্নিয়ারের নিকট থেকে নীল নদে আবিষ্কার অভিযান সম্পর্কে। বৈজ্ঞানিক ও সভ্যতা সংক্রান্ত অর্জন নিয়ে জাতীয় গৌরব এবং প্রাথমিক মুনাফার মনোভাবের সম্পর্ককে ঔপনিবেশিক বিস্তৃতির সমর্থনে কাজে লাগানোর আহ্বান জানানো হয়, আর বৈজ্ঞানিক ভূগোল বাণিজ্যিক ভূগোলকে পথ ছেড়ে দেয়। কোনো এক আগ্রহীর ভাষায় যে মুগ্ধতা আমাদেরকে আমাদের নিজেদের সমুদ্র তীরে শেকল দিয়ে আটকে রেখেছে জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা হয়েছে, তা ভেঙে দেওয়ার জন্যে। এই মুক্তি চিন্তায় জুল ভার্নকে সংযুক্ত করা হয়, যার অবিশ্বাস্য সফলতা বাহ্যত দেখায় এসব বিষয়ে আমাদের বৈজ্ঞানিক মনোভাব ও যুক্তি সর্বোচ্চ শিখরে অবস্থান নিয়েছে। এমনকি জুল ভার্নের নেতৃত্বে পৃথিবীব্যাপী একটি বৈজ্ঞানিক আবিষ্কার অভিযান পরিচালনার জন্যে এবং উত্তর আফ্রিকান তীর থেকে ঠিক দক্ষিণেই এক বিশাল নতুন সমুদ্র সৃষ্টি ও আলজেরিয়াকে রেলপথে সেনেগালের সাথে যুক্ত করার প্রকল্প গ্রহণ করার জন্য পরামর্শও দেয়া হয়। প্রকল্প স্রষ্টাদের ভাষায় তা হবে স্টিলের একটি ফিতা। 19 শতকের শেষ তৃতীয়াংশে ফ্রান্সের সাম্রাজ্য বিস্তারের জোয়ারের পেছনে ছিল 1870-71 সালের যুদ্ধে প্রুশিয়ার বিজয়ের ক্ষতিপূরণ ও ব্রিটেনের সাম্রাজ্যবাদী অর্জনের সক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা। দ্বিতীয়োক্ত আকাঙ্ক্ষাটি এত শক্তিশালী ছিল যে এবং প্রাচ্যে এত দীর্ঘদিনের ফরাসি ব্রিটিশ বিরোধ থেকে উদ্ভূত হয়েছিল যে আক্ষরিক অর্থেই ফ্রান্সের উপর ব্রিটেনের আসর হয়েছিল। প্রাচ্যের যে কোনো ব্যাপারেই ব্রিটেনের সমকক্ষ হওয়া ও তাকে ছাড়িয়ে যাওয়ার জন্য উদ্বিগ্ন ছিল ফ্রান্স।
1870-এর দশকে ইন্দো চায়না সোসাইটি তার লক্ষ্য পুনর্নির্ধারণের সময় ইন্দোচীনকে প্রাচ্যের আওতায় নিয়ে আসা জরুরি মনে করে। প্রুশিয়ার যুদ্ধে সামরিক ও বাণিজ্যিক দুর্বলতার জন্য প্রয়োজনীয় উপনিবেশিক অবস্থান না থাকাকে দায়ী করেন সামরিক বিশেষজ্ঞরা। ব্রিটেনের সাথে তুলনায় ফ্রান্সের দীর্ঘদিনের উপনিবেশিকহীনতার কথা না হয় বাদ থাকল, পশ্চিমা জাতিগুলোর সীমানা প্রসারের ক্ষমতা প্রথম সারির ভূগোলবিদ লা রোশিয়ের মন্তব্য করেন, এর উৎকৃষ্ট হেতু, এর উপাদানসমূহ, মানবজাতির নিয়তির ওপর এর প্রভাবসমূহ ভবিষ্যতের ইতিহাসবিদদের জন্য চমৎকার অধ্যয়নের বিষয় হবে। তবে কেবল যদি সাদা জাতিগুলো তাদের অভিযানের অভ্যাস লালন করে এবং তাদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রমাণস্বরূপ উপনিবেশিক বিস্তার ঘটে। এ ধরনের তত্ত্ব থেকেই এই সাধারণ ধারণা গড়ে ওঠে যে প্রাচ্য এমন এক ভৌগোলিক পরিসর যার আবাদ হওয়া দরকার, ফসল তোলা ও পাহারা দেয়া প্রয়োজন। যথারীতি কৃষি বিষয়ে উদ্যোগ নেওয়ার ধারণা এবং প্রাচ্যকেন্দ্রিক যৌন চিন্তারও প্রসার হয়। এখানে গ্যাব্রিয়েল চার্মস কর্তৃক 1880-তে লেখা এমন গতানুগতিক আবেগ উচ্চারণ উদ্ধৃত করা যায়, যখন আমরা আর প্রাচ্য থাকব না এবং যখন অন্যান্য বৃহৎ ইউরোপীয় শক্তি ওখানে অবস্থান করবে, পরিসমাপ্তি ঘটবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমাদের বাণিজ্য, এশিয়ায় আমাদের ভবিষ্যৎ, দক্ষিণের বন্দরগুলোয় পরিবহনেরও, তখন শুকিয়ে যাবে আমাদের জাতীয় সম্পদের সবচেয়ে ফলবান একটি উৎস। আরেক লেখক লিরয় বুলিও দর্শনকে আরও এগিয়ে নেন এভাবে: একটি সমাজ তখনই উপনিবেশ সৃষ্টি করে যখন সে নিজে উঁচু মাত্রায় পূর্ণতা ও সামর্থ্য অর্জন করেছে, তা প্রজনন ঘটায়, রক্ষা করে এবং চমৎকার উন্নয়নের পরিবেশ স্থাপন করে। সে তার পৌরুষত্বের শৌর্যবীর্য তারই জন্ম দেয়া একটি নতুন সমাজে দিয়ে যায়। উপনিবেশ সমাজ শারীরবৃত্তের সবচেয়ে জটিল, সবচেয়ে সূক্ষ্ম এক প্রপঞ্চ। উপনিবেশায়নের সাথে প্রজননের সমতা স্থাপনের বিষয়টি লিরয়কে এই বিদ্বেষপূর্ণ চিন্তায় পরিচালিত করে যে আধুনিক সমাজে যা কিছু প্রাণময় সত্তা তার প্রসার হয় এর পরম উৎকর্ষ বাইরে ছড়িয়ে দেওয়ার মধ্যে। অতএব তিনি বলেন, উপনিবেশায়ন একটি জাতির প্রসারোন্মুখী শক্তি, তা এর প্রজনন ক্ষমতা, পরিসরের মধ্যে দিয়ে এর প্রসার ও গুণভিত্তিক বৃদ্ধি। এ হল ওই জনগোষ্ঠীর ভাষা, প্রথা, আচার, কল্পনা, আদর্শ, আইনের নিকট বিশ্ব বা তার এক বিরাট অংশের প্রজা হয়ে ওঠা। লক্ষণীয় যে প্রাচ্যের মতো দুর্বল বা অনুন্নত অঞ্চলের পরিসরকে দেখা হচ্ছে এমন কিছু রূপে যা ফ্রান্সের আগ্রহ আকর্ষণ করেছে, ফ্রান্সের প্রবেশ ও তার দ্বারা নিষিক্ত হতে চাইছে, সংক্ষেপে উপনিবেশিত হওয়ার কামনা করছে। ভৌগোলিক ধারণা বর্ণনামূলক ও পরিসংখ্যানগতভাবে কাজ চালিয়ে যায় সীমান্ত ও সীমান্ত চৌকি দিয়ে চিহ্নিত পরস্পর বিযুক্ত সত্তা নিয়ে। ডি লেসেপসের মতো প্রাতিষ্ঠানিক উদ্যমী কল্পদ্রষ্টা প্রাচ্য ও পাশ্চাত্যকে তাদের ভৌগোলিক সম্বন্ধ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। তার চেয়ে কম যান না ফরাসি পণ্ডিতবর্গ, প্রশাসক, ভূগোলবিদ, বাণিজ্যিক প্রতিনিধিগণ। তারা তাদের ক্রিয়াশীলতা ঢেলে দেন চমৎকার, নরম ও রমণীয় প্রাচ্যে। আর ছিল জিওগ্রাফিক সোসাইটি, যার সদস্য সংখ্যা সারা ইউরোপের তুলনায় অনেক বেড়ে যায়। দুটো কারণে ওখানে কমিটে ডে লে এইসে ও কমিটি ডে ওরিয়েন্তের মতো শক্তিশালী সংগঠন ছিল। ছিল পণ্ডিতি সংগঠন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এশিয়াটিক সোসাইটি। এর সংগঠন ও সদস্য চূড়ান্ত পর্যায়ে বিশ্ববিদ্যালয়সমূহ, ইনস্টিটিউট ও সরকারেও প্রবেশ করে। এগুলোর প্রতিটি নিজ নিজ উপায়ে প্রাচ্যে ফরাসি স্বার্থকে করে তোলে আরও বাস্তব, আরও মূল্যবান। 19 শতকের শেষ 2 দশকে ফ্রান্স আন্তর্জাতিক দায়িত্বের মুখোমুখি হলে প্রাচ্য সম্পর্কে নিষ্ক্রিয় অধ্যয়নের গোটা একটা শতাব্দীর পরিসমাপ্তি টানতে হয়। প্রাচ্যের একমাত্র যে এলাকায় ব্রিটিশ ও ফরাসি স্বার্থ সত্যিকার অর্থে পরস্পরকে মারিয়ে যায়, তা হল এখন আশাহীন ও রুগ্ন অটোমান সাম্রাজ্যের অংশ। ওখানে 2 প্রতিদ্বন্দ্বী শত্রু প্রায় নিখুঁত ও স্বভাবগত সঙ্গতির সাথে তাদের সংঘাত মানিয়ে চলতে সমর্থ হয়। ব্রিটেন ছিল মিশর ও মেসোপটেমিয়ার স্থানীয় ও ক্ষমতাহীন গোত্রপ্রধানদের সাথে সম্পাদিত কিছু চুক্তির মাধ্যমে সে লোহিত সাগর, পারস্য উপসাগর ও সুয়েজ খাল এবং ভূমধ্য সাগর ও ভারতের মধ্যবর্তী ভূমির বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করত। অন্যদিকে ফ্রান্সের নিয়তি ছিল বুঝি প্রাচ্যের ওপর ভেসে বেড়ানো, কখনো কখনো নিচে এসে কিছু প্রকল্প বাস্তবায়ন করে
ডি লেসেপসের সুয়েজ সাফল্যের পুনরাবৃত্তি ঘটাত। এসব প্রকল্পের অধিকাংশ ছিল রেলপথ স্থাপন, যেমন সিরিয়া মেসোপটেমিয়া লাইন ধরে কমবেশি ব্রিটিশ দখলাধীন অঞ্চলের মাঝখান দিয়ে রেলপথ স্থাপনের পরিকল্পনা। এছাড়া ফ্রান্স নিজেকে মনে করত ম্যারোনাইট, ক্যালডিয়ান, মেস্টর প্রভৃতি সংখ্যালঘু খ্রিস্টান জনগোষ্ঠীগুলোর রক্ষক। তবু যথাসময়ে ফ্রান্স ও ব্রিটেন তুরস্কের এশীয় অংশের বিভাজনে একমত হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের আগে ও পরে নিকট প্রাচ্যকে প্রথমে প্রভাব বলয়ে, পরে দখলকৃত অঞ্চলে ভাগ করার জন্যে জোর কূটনৈতিক তৎপরতা চলে। ফ্রান্সে ভৌগোলিক আন্দোলনের চরম বিকাশকালে উদ্ভূত সাম্রাজ্য বিস্তারের উত্তুঙ্গ আবেগ তুরস্কের এশীয় অংশটির পরিকল্পনায় জোর দেয়। এ আবেগ এত তীব্র হয়ে দেখা দেয় যে এ ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য 1914 সালে দর্শনীয় প্রচারণা শুরু হয়। প্রাচ্যকে সর্বোত্তমভাবে ভাগ করার উপায় অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত হয় বহু সংখ্যক কমিটি। এ জাতীয় কমিশনের মধ্যে বুসেন কমিটি থেকেই যৌথ ব্রিটিশ ফরাসি টিমগুলো গঠিত হয়, যার মধ্যে সবচেয়ে প্রখ্যাত হল মার্ক সাইকস ও জর্জ পিটের নেতৃত্বাধীন কমিটি। প্রাচ্যের ভৌগোলিক পরিসর যথাযথ হারে ভাগ করার নীতি এ কমিটির পরিকল্পনা। এ ছিল অ্যাংলো ফরাসি শত্রুতা প্রশমিত করার সুচিন্তিত প্রয়াস। সাইক্স একটি মেমোরেন্ডামে তা প্রকাশ করেছেন এভাবে: আজ বা কাল আরব আন্দোলন যে দেখা দেবে তা পরিষ্কার, আর সে আন্দোলন যাতে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দেখা না দেয়, তাই ফরাসি ও আমাদের উচিত ভালো সম্পর্ক নিয়ে অবস্থান করা। শত্রুতা থেকেই যায়, এর সাথে যুক্ত হয় উইলসনের জাতীয় আত্মনিয়ন্ত্রণের পরিকল্পনা সৃষ্ট উত্তেজনা। এ সম্পর্কে সাইক্স নিজেও মন্তব্য করেন, এ যেন বিভিন্ন শক্তির যৌথ উদ্যোগে স্থিরীকৃত উপনিবেশিক ও বিভাজক পরিকল্পনায় মূল কঙ্কালটিকে মূল্যহীন করে ফেলা। 20 শতকের শুরুতে যখন প্রাচ্যের ভাগ্য নির্ধারিত হয়েছিল বিভিন্ন উপনিবেশিক শক্তি, স্থানীয় শাসকবর্গ, বিভিন্ন জাতীয়তাবাদী দল ও আন্দোলন এবং ইহুদিদের মধ্যে, তখনকার ওই গোলক ধাঁধা আর প্রাচ্যের বিতর্কিত ইতিহাস নিয়ে আলোচনা এখানে হয়তো অপ্রাসঙ্গিক হবে। এখানে আরও গুরুত্বপূর্ণ হলো যে উদ্ভট জ্ঞানতাত্ত্বিক কাঠামোয় প্রাচ্যকে দেখা হয় এবং যার মধ্য থেকে শক্তিসমূহ সক্রিয় হয়। কারণ মতপার্থক্য সত্ত্বেও ব্রিটেন ও ফ্রান্স প্রাচ্যকে দেখে একটি ভৌগোলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, জনমিতিক, সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক সত্তা হিসেবে, যার ওপর তাদের প্রথাগত অধিকার রয়েছে। তাদের কাছে প্রাচ্য কোনো আকস্মিক অধিকার বা ঐতিহাসিক দুর্ঘটনা নয়, এটি ইউরোপের পূবে একটি অঞ্চল। এর মুখ্য মূল্য নির্ধারিত হয়েছে ইউরোপীয় শর্তে। আরও পরিষ্কার করে বলা যায় যে এমন শর্তে যা বর্তমান প্রাচ্য সৃষ্টির কৃতিত্ব প্রদান করে ইউরোপের বিজ্ঞান, পাণ্ডিত্য, উপলব্ধি ক্ষমতা ও প্রশাসনকে। এই হলো অর্জন, কিন্তু বেখেয়ালি অর্জন নয় বা আধুনিক প্রাচ্যতত্ত্বের মূল বক্তব্যের বাইরে নয়। প্রাচ্যতত্ত্ব দুটো প্রধান পদ্ধতিতে প্রাচ্যকে পশ্চিমের নিকট সরবরাহ করে। একটি হলো আধুনিক শিক্ষা প্রক্রিয়ার চারদিকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, এর পরিব্যাপনকারী পাণ্ডিত্যপূর্ণ পেশা, বিশ্ববিদ্যালয়, পেশাজীবী সংঘ, অভিযানকারী ও ভৌগোলিক সংগঠন ও প্রকাশনা শিল্পের মাধ্যমে। আমরা যেমন দেখেছি, এসবই প্রথম যুগের পণ্ডিত, পর্যটক ও কবিদের সম্মানজনক বিশেষজ্ঞতার উপর গঠিত। এদের যৌথ দৃষ্টিভঙ্গি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এক প্রাচ্যের রূপ দেয়। এরূপ প্রাচ্যের মতবাদগত বা ঐশ্বরিক মহিমাগত প্রকাশই হল প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্ব। কেউ যদি প্রাচ্য সম্পর্কিত কোনো ঘটনাক্রমের ব্যাপারে একটি বিবৃতি দিতে চায়, প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্ব তাকে নিয়মমাফিক বিবৃতি প্রদানের ক্ষমতা সরবরাহ করবে। তা ব্যবহার করা যাবে, চালানো যাবে এবং হাতের কাছের কোনো বাস্তব উপলক্ষে একেই রূপান্তরিত করা যাবে একটি বিকল্প আলোচনায়। এভাবে বেলফোর যখন 1910 সালে হাউস অফ কমন্সে প্রাচ্যজন সম্পর্কে কথা বলেন, তখন তার সময়ে চলিত ও গ্রহণযোগ্য যৌক্তিক ভাষার ওইসব বিবৃতিমূলক ক্ষমতার কথা তার মনে থেকে থাকবে, যার সাহায্যে প্রাচ্যদেশীয় জাতীয় নামকরণ এবং এ নিয়ে কথা বলা সম্ভব হয় এবং একই সাথে খুব অস্পষ্টতার বিপদও থাকে না। তবে ওদের সৃষ্ট সকল বিবৃতিমূলক ক্ষমতা ও ডিসকোর্সের মতোই প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্ব যথেষ্ট রক্ষণশীল, নিবেদিত এর আত্মসংরক্ষণের প্রতি। প্রাচ্যতত্ত্ব তার অস্তিত্বকে বাজি ধরেছে। এর উন্মুক্ত অবস্থা বা প্রাচ্যকে অবধারণের ক্ষমতার ওপর নয়,
বরং এর প্রকাশ্য ইচ্ছা ক্ষমতার পুনরাবৃত্তিমূলক অন্তর্সঙ্গতির ওপর। এ উপায়ে প্রাচ্যতত্ত্ব বিপ্লব বিশ্বযুদ্ধসমূহ এবং সাম্রাজ্যের আক্ষরিক ভাঙনের মুখেও বেঁচে থাকতে সক্ষম হয়। দ্বিতীয় যে পদ্ধতিতে প্রাচ্যতত্ত্ব পশ্চিমের নিকট প্রাচ্যের প্রতিনিধিত্ব করে তা এক গুরুত্বপূর্ণ সমকেন্দ্রিকতার ফল। প্রাচ্যতাত্ত্বিকরা বহু যুগ ধরে প্রাচ্য নিয়ে কথা বলেছে, প্রাচ্যের বয়ান ভাষান্তরিত করেছে। প্রাতিষ্ঠানিক বিষয়বস্তু হিসেবে এগুলোর অনুকরণীয় ভিনদেশী বৈশিষ্ট্যের বদৌলতে ইউরোপের দৃষ্টির সামনে ব্যাখ্যা করেছে প্রাচ্যের সভ্যতা, ধর্ম, শাসনগোষ্ঠী, সংস্কৃতি, মানসিকতা। প্রাচ্যতাত্ত্বিকরা হল বিশেষজ্ঞ, রেনান ও লেইনের মতো। সমাজে তাদের দায়িত্ব স্বদেশবাসীর নিকট প্রাচ্যকে ব্যাখ্যা করা। দুর্বোধ্য সভ্যতা ও সংস্কৃতি থেকে দূরে দাঁড়িয়ে প্রাচ্যতাত্ত্বিক পণ্ডিতরা দুর্গম বস্তুটিকে অনুদিত করে, সহানুভূতির সাথে চিত্রায়িত ও অন্তর্গতভাবে গ্রাস করে কমিয়ে নিয়েছে এর অস্পষ্টতা। তবু প্রাচ্যতাত্ত্বিক প্রাচ্যের বাইরেই থাকেন। প্রাচ্য যতই বোধগম্য হোক না কেন, তা টিকে আছে পাশ্চাত্যের বাইরে। এই সাংস্কৃতিক, সময়গত ও ভৌগোলিক দূরত্ব প্রকাশ পেয়েছে গভীরতা, গোপনীয়তা ও যৌনানুরাগের রূপকের মধ্য দিয়ে। প্রাচ্য রমণীর নেকাব বা প্রাচ্য দুর্গেয় জাতীয় উক্তি এখন ভাষায় প্রচলিত। তবু 19 শতকে প্রায় স্ববিরোধীভাবে হ্রাস পেতে শুরু করে প্রাচ্য ও পাশ্চাত্যের দূরত্ব। দু অঞ্চলের মধ্যে বাণিজ্যিক, রাজনৈতিক ও অন্যান্য বাস্তব যোগাযোগ বৃদ্ধি পায় এমনভাবে যা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এর ফলে প্রাচীন ধ্রুপদ প্রাচ্য সম্পর্কিত গবেষণার সমর্থনপুষ্ট প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্বের অন্ধ মতবাদ এবং পর্যটক, তীর্থযাত্রী, রাজনীতিবিদ প্রভৃতি পশ্চিমা মানুষের প্রদত্ত আধুনিক প্রকাশ্য বর্তমান প্রাচ্যের বর্ণনার মধ্যে টানাপোড়েন বাড়ে। পূর্বোক্ত টানাপোড়েনের প্রভাবে কোনো এক সময় দুই প্রাচ্যতত্ত্ব একীভূত হওয়ার দিকে অগ্রসর হয়, কিন্তু ঠিক কখন তা বলা মুশকিল। প্রাচ্য আসলে কি, এই বিষয়ে যখন প্রাচ্যতাত্ত্বিকরা সর্বপ্রথম সরকারকে পরামর্শ দিতে শুরু করেন, সেই সময়ই একীভূত হওয়ার প্রক্রিয়াটি সূচিত হয়ে থাকবে। এটা অবশ্য আমার আন্দাজ। এখানে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রস্তুত বিশেষজ্ঞ তার কর্মক্ষেত্রে আরেকটি মাত্রা সংযোজন করেন। পশ্চিমা শক্তি কর্তৃক প্রাচ্য সম্পর্কিত নীতি নির্ধারণের প্রয়াসে পরামর্শদাতা প্রাচ্যতাত্ত্বিকদের গণ্য করা যায় পশ্চিমা শক্তির বিশেষ প্রতিনিধিরূপে। প্রতিটি শিক্ষিত এবং তত শিক্ষিত নয় এমন ইউরোপীয় পর্যটকই প্রাচ্যে নিজেকে ভাবে পশ্চিমের প্রতিনিধি, বিশেষত যারা দুর্জেয়তার অভ্যন্তরে প্রবেশ করেছে। আমরা সব উল্লেখযোগ্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছি, যেমন বার্টন, ডাফটি, লেইন, ফ্লবেয়ার প্রমুখের বেলায় তা অবশ্যই সত্যি। প্রাচ্যে পশ্চিমে দখলকৃত অঞ্চল আরও বৃদ্ধি পাওয়ায় পশ্চিম কর্তৃক আধুনিক ও প্রকাশ্য প্রাচ্যের আবিষ্কার বিশেষ গুরুত্ব লাভ করে। এভাবে পণ্ডিত প্রাচ্যতাত্ত্বিকেরা যাকে অনিবার্য প্রাচ্য বলেন, তা কখনো ওই প্রাচ্যের সাথে বিরোধ সৃষ্টি করে, তবে অধিকাংশ ক্ষেত্রে তাকে বরং নিশ্চিত করে, বিশেষত যখন প্রাচ্য প্রকৃত প্রশাসনিক দায় হিসেবে দেখা দেয়। প্রাচ্যজন সম্পর্কে প্রথাগত প্রাচ্যতাত্ত্বিক আর্কাইভ থেকে ধার করা ক্রোমারের তত্ত্ব প্রতিহিংসায় দূষিত, কারণ তিনি বাস্তবে শাসন করেছেন কোটি কোটি প্রাচ্যজনকে। সিরিয়া, আফ্রিকা ও অন্যত্র ফরাসি উপনিবেশে ফরাসি অভিজ্ঞতার ক্ষেত্রেও একথা সমান সত্য। প্রথম বিশ্বযুদ্ধের পরিণামে যখন তুরস্কের এশীয় অংশ বিভাজনের উদ্দেশ্যে ফ্রান্স, ব্রিটেন যৌথ উদ্যোগে জরিপ চালায়, তখনই প্রচ্ছন্ন প্রাচ্যতাত্ত্বিক মতবাদ এবং প্রকাশিত প্রাচ্যতাত্ত্বিক অভিজ্ঞতা সমরূপী ও একমুখী হয়ে ওঠে সবচেয়ে নাটকীয়ভাবে। তখন নিজস্ব বৈশিষ্ট্য, স্থান বিবরণ আর সকল দুর্বলতা উন্মোচিত করে দিয়ে অপারেশন টেবিলে শায়িত সিক ম্যান অফ ইউরোপ শল্য চিকিৎসার অপেক্ষায়। প্রাচ্যতাত্ত্বিক তার বিশেষজ্ঞ জ্ঞান নিয়ে অপরিমেয় গুরুত্বসহ ভূমিকা পালন করেন এই অপারেশনে। মিশরে ব্রিটিশ বিরোধী মনোভাব যাচাই এবং আরাবির বিদ্রোহের সাথে তার সংযোগ পরিমাপের জন্যে 1882 সালে সিনাইয়ে পাঠানো হয় পণ্ডিত এডওয়ার্ড হেনরি পালমারকে। গুপ্তচর হিসেবে তার ভূমিকা সম্পর্কে তখনই কিছু সংবাদ প্রকাশ পেয়ে যায়। যথাসময়ে খুন হন পালমার। সাম্রাজ্যের পক্ষে এ ধরনের দায়িত্ব পালনে পালমার সর্বাধিক ব্যর্থ একজন। তখন এই গুরুত্বপূর্ণ ও জরুরি ভিত্তিতে সমাপ্য কাজটির আংশিক দায়িত্ব ন্যস্ত হয় অঞ্চল বিশেষজ্ঞদের ওপর। আরব অঞ্চলের উন্মোচন সম্পর্কে বিখ্যাত গ্রন্থ দি পেনিট্রেশন অব অ্যারাবিয়া 1904 সালে প্রকাশিত। এর লেখক প্রাচ্যতাত্ত্বিক ডি হোগার্থকে
প্রথম বিশ্বযুদ্ধের সময় শুধু শুধু আরব ব্যুরো অফ কায়রোর প্রধান নিয়োগ করা হয়নি। তেমনি গার্ট্রুড বেল, টি.ই. লরেন্স, সেন্ট জন ফিলবির মতো প্রাচ্য বিশেষজ্ঞ নারী পুরুষকে যে ব্রিটিশের এজেন্ট হিসেবে প্রাচ্যের বন্ধুরূপে এবং প্রাচ্য ও প্রাচ্যজন সম্পর্কে ঘনিষ্ঠ ও বিশেষজ্ঞ জ্ঞানের সূত্রে নীতি নির্ধারক হিসেবে প্রাচ্যে নিয়োগ দেয়া, তাও দুর্ঘটনা নয়। এরা সকলে মিলে একটি বন্ধনের মতো। এদের বন্ধনের ভিত্তি বিরোধাত্মক ধারণা ও ব্যক্তিগত সাদৃশ্য, তীক্ষ্ণ ব্যক্তি স্বাতন্ত্র্য, প্রাচ্যের সাথে সহানুভূতি ও সংজ্ঞামূলক সম্পর্ক, ঈর্ষান্বিতভাবে বুকে পুষে রাখা এই বোধ যে এটি প্রাচ্যে তাদের ব্যক্তিগত মিশনও। এদের সবার কাছে প্রাচ্য হল ওদের প্রত্যক্ষ করা অদ্ভুত অভিজ্ঞতা। সাম্রাজ্য বিলুপ্ত হওয়া এবং তার দায়িত্ব আধিপত্যবাদী অন্য শক্তির হাতে তুলে দেওয়ার আগেই ওদের মাধ্যমে প্রাচ্যতত্ত্ব এবং প্রাচ্যকে পরিচালনার রীতিনীতি ধারণ করে পুরোপুরি ইউরোপীয় রূপ। এদের মতো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা ছিলেন অপ্রাতিষ্ঠানিক লোক। অচিরেই আমরা দেখব প্রাচ্যতাত্ত্বিক পাণ্ডিত্যের পেশাগত ও অফিসিয়াল সাহচর্য ছাড়াই এরা প্রাচ্য সম্পর্কিত প্রাতিষ্ঠানিক জ্ঞান চর্চার সুফল ভোগ করেছিলেন। প্রাতিষ্ঠানিক প্রাচ্যতত্ত্বকে ছড়িয়ে দেয়া বা উল্টোমুখী করা নয়, এদের দায়িত্ব ছিল তাকে কার্যকর করার। এদের বুদ্ধিবৃত্তিক বংশলতিকার ওপরে রয়েছেন লেইন ও বার্টনের মতো মানুষ। প্রাচ্যের সাথে আচরণে বা প্রাচ্য সম্পর্কিত লেখায় অনিবার্যভাবে প্রায় পণ্ডিতি জ্ঞান এরা কাজে লাগান প্রাচ্যজনের সাথে লেনদেনে বা তাদের সম্পর্কে লেখার সময়। প্রাচ্যের পাঠ্যসূচিতে ওরা প্রচ্ছন্ন প্রাচ্যতত্ত্বকে একটু বিশদভাবে নিয়েছিলেন। ওদের যুগের সাম্রাজ্যবাদী সংস্কৃতিতে তা ছিল সুলভ। এদের পণ্ডিতি নির্দেশের তালিকা তৈরি হয়েছে এদের নিয়ে, যেমন উইলিয়াম মুইর, অ্যান্থনি বিভান, ডি.এস. মার্গলিওথ, চার্লস লাইয়াল, ই.জি. ব্রাউন, আর.এ. নিকলসন, গাইলা স্ট্রেঞ্জ, ই.ডি. রস এবং থমাস আর্নল্ড, যিনি নিচের দিকে লেনের পরপরই জায়গা নেন। আর তাদের কল্পনার পটভূমি সরবরাহ করেছেন সমকালীন বিশদ চিত্রকর সদৃশ রুডিয়ার্ড কিপলিং, যিনি তাল ও আঙ্গুরের বাগানের ওপর আধিপত্য ধরে রাখার অবিস্মরণীয় গান গেয়ে গেছেন। এসব বিষয়ে ব্রিটেন ও ফ্রান্সের পার্থক্য প্রাচ্যে তাদের ইতিহাসের সাথে নিখুঁত সঙ্গতিপূর্ণ। ব্রিটিশরা ওখানে পৌঁছে যায়, ভারত ও মধ্যবর্তী ভূমি হারানোর জন্যে ফরাসিরা বিলাপ করে। শতাব্দীর শেষে ফ্রান্সের প্রধান লক্ষ্য হয় সিরিয়া, কিন্তু সাধারণে প্রচলিত ধারণা ওখানেও ফরাসিরা লোকবল বা রাজনৈতিক প্রভাবের দিক থেকে ব্রিটিশের সমকক্ষ নয়। অটোমান সাম্রাজ্যের ধ্বংসপ্রাপ্ত সম্পদের ওপর ফরাসি ব্রিটিশ প্রতিদ্বন্দ্বিতার টের পাওয়া যায় হেজাজ, সিরিয়া, মেসোপটেমিয়ার যুদ্ধেও। কিন্তু এডমন্ড ব্রেমন্ডের মতো বিচক্ষণ মানুষের পর্যবেক্ষণ হল ওসব এলাকায় মেধা ও কৌশলগত পদক্ষেপে ব্রিটিশ প্রাচ্যতাত্ত্বিকদের সামনে দাঁড়াতে পারেনি ফরাসি প্রাচ্যতাত্ত্বিকেরা। লুইস ম্যাসিগননের মতো ব্যতিক্রম ছাড়া একজন ফ্রেঞ্চ লরেন্স বা সাইক্স বা বেল ছিল না। তবে এটিন ফ্র্যান্ডিল বা ফ্র্যাঙ্কলিন বুইলনের মতো দৃঢ়প্রতিজ্ঞ সাম্রাজ্যবাদীরা ছিল। 1913 সালে প্যারিসে অলিয়স ফ্রাসেজে বক্তৃতা করতে গিয়ে পোঁতে ডি ক্রেসেতি ঘোষণা করেন, সিরিয়া ফ্রান্সের বাণিজ্যিক, নৈতিক ও আর্থ স্বার্থের জায়গা, যে স্বার্থ ক্রেসেতি যোগ করেন সাম্রাজ্যবাদ বিস্তারের যুগে রক্ষা করতেই হবে। এ সত্ত্বেও ক্রেসেতি লক্ষ্য করেন যে প্রাচ্যে ফরাসি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানার অবস্থান এবং ফরাসি স্কুলসমূহে প্রাচ্যের বহু ছেলেমেয়ে যোগ দেওয়া সত্ত্বেও ফ্রান্সকে অবিচ্ছিন্নভাবে কোণঠাসা করা হচ্ছে। ফ্রান্স কেবল ব্রিটেন নয়, অস্ট্রিয়া, জার্মানি ও রাশিয়ারও হুমকির মুখে। ফ্রান্স যদি ইসলামের প্রত্যাবর্তন ঠেকানো অব্যাহত রাখতে চায়, তাহলে প্রাচ্যে দৃঢ় হয়ে বসাই সর্বোত্তম। ক্রেসেতি এ যুক্তি দেন এবং তার সমর্থন করেন সিনেটর পল ডুমার। বহু উপলক্ষে এই যুক্তি পুনরাবৃত্ত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর উত্তর আফ্রিকা ও সিরিয়ায় ফ্রান্স তা প্রয়োগও করেছে। তবে প্রাচ্যের ক্রমবর্ধমান জনসংখ্যার যথাযথ ব্যবস্থাপনা এবং কাগজপত্রের স্বাধীন অঞ্চলগুলোয় ব্রিটিশ প্রভাব, এই দুই জিনিস তার চোখ এড়িয়ে গেছে বলে মনে করে ফ্রান্স। যথারীতি আধুনিক ব্রিটিশ ও আধুনিক ফরাসি প্রাচ্যতত্ত্বের পার্থক্য রীতিগত বলেই মনে করা হয়। প্রাচ্য ও প্রাচ্যজনের সাধারণীকরণ, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে পার্থক্যের বোধ, প্রাচ্যের উপর আধিপত্যের আকাঙ্ক্ষা উভয় ক্ষেত্রেই একরূপ। যাকে সচরাচর বলা হয় বিশেষজ্ঞতা রীতি, তা হল ঐতিহ্য, প্রতিষ্ঠান, ইচ্ছা ও বুদ্ধির দ্বারা
নির্দিষ্ট জাগতিক পরিস্থিতিকে ভেঙে চুরে পরিষ্কার রূপ দেওয়ার ফল। ওই বিশেষজ্ঞতাই সবচেয়ে পরিষ্কারভাবে প্রকাশিত থাকে। আমাদেরকে এখন দৃষ্টি ফেলতে হবে ওই কটি নিয়ামকের ওপর। 20 শতকের শুরুতে ফ্রান্স ও ব্রিটেনে প্রাচ্যতত্ত্বের ওই বোধগম্য আধুনিকায়িত পরিশোধনের ওপর।